আসসালামু আলাইকুম। আন্ডার গ্রাজুয়েটে থাকা অবস্থায় আমরা অনেকেই স্বপ্ন দেখি বাহিরের কোনো বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করব, কিন্তু সঠিক তথ্য এবং দিক নির্দেশনার অভাবে প্রায়শই সেটা সম্ভব হয় না। তাই পাইনটক্সের আজকের এপিসোডে আমরা কথা বলবো ইউএসএ তে উচ্চশিক্ষা নিয়ে। সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল্লাহ। এবং আমি তাফরিয়া আক্তার আরিফা। আমাদের সাথে আজকে আছেন তারিন জায়েদ ভাই, যিনি ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে পড়ছেন, মাস্টার্স করছেন, এবং তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ এর শিক্ষার্থী। লাইভটি দেখা যাচ্ছে সিলসার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। তানিম ভাইয়ের কাছে যাওয়ার আগে আমরা জেনে নিতে চাই আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন, সেই সাথে কমেন্ট করে ফেলতে পারেন উচ্চশিক্ষা রিলেটেড যে কোনো প্রশ্ন, এবং বন্ধুদের সাথে লাইভটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। চলে যাচ্ছি তানিম ভাইয়ের কাছে। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তোমরা কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আছি। ভালো আছি। আহ, তো ভাইয়া, ইউএসএ তে এখন কোভিড-19 সিচুয়েশন কেমন এবং আপনার দিনকাল কেমন যাচ্ছে? আচ্ছা, ইউএসএ তে অনেক খারাপ ছিল, কম্পারেটিভলি এখন একটু ভালো। নতুন কেস খুব একটা নেই বললে চলে, বাট যেহেতু অনেক বড় কান্ট্রি, কিছু কিছু স্টেট একটু আছে এখনো, বাট মেজর স্টেটে বলা যায় কিওর। আর আমার দিনকাল ভালো, সামার যাচ্ছে। আমি আসলে আমার স্টেট ছেড়ে বেড়াতে এসেছি এখন মিশিগানে। সো আমি জয়েন করেছি মিশিগান থেকে তোমাদের সাথে, একটা ফ্রেন্ডের অ্যাপার্টমেন্ট থেকে। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত দূর থেকে আসলে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা ভাই, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আসলে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আহ, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আমেরিকায় গিয়ে পড়াশোনার বা অ্যাডমিশনের কিরকম অপরচুনিটি? ফার্স্ট অফ অল যদি বলি, ইউএসএ ইজ এ ল্যান্ড অফ অপরচুনিটি। এটা আসলে শুধু বাংলাদেশ না, বরঞ্চ পুরো ওয়ার্ল্ড থেকে এখানে মানুষজন আসে, এমন একটা কান্ট্রি। আর পড়াশোনার জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট অফ পিপল আসে এখানে। তো বাংলাদেশ থেকেও একইভাবে আসে মানুষজন পড়াশোনা করার জন্য। তো কেন আসে, এর পিছনে সবচেয়ে বড় রিজনটা হচ্ছে স্কলারশিপ বা ফান্ড আছে এখানে অনেক। অনেকগুলো সাবজেক্টে ফান্ডিং দেয়। সেক্ষেত্রে আমি বলবো, যেভাবে অন্যান্য কান্ট্রির জন্য অপরচুনিটি আছে, বাংলাদেশের জন্য সিমিলার টাইপ অফ অপরচুনিটি আছে। সেটা হচ্ছে একদম টপ র্যাঙ্ক থেকে শুরু করে একদম লোয়ার র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলোতে স্কলারশিপের কোনো অভাব নেই আর কি, সর্ট অফ। আচ্ছা ভাইয়া, স্কলারশিপের ব্যাপার নিয়ে কথা বলতে গেলে অনেকগুলা ব্যাপার চলে আসে, যে স্কলারশিপ, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট, গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট বা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্ট, এই ব্যাপারগুলো যদি একটু বুঝিয়ে বলতেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের অনেক কনফিউশন থেকে যে আসলে স্কলারশিপ বা হচ্ছে ফান্ডিং ব্যাপারগুলো নিয়ে, তো আসলে একটু ক্লিয়ার করা দরকার। ফার্স্ট অফ অল যদি বলি যে ইউএসএ তে স্কলারশিপ আছে একটি, ফুল ব্রাইট স্কলারশিপ, যেটি ইউএস স্টেট ডিপার্টমেন্ট অফার করে। সেটি হচ্ছে, কেউ যদি এখানে মাস্টার্স করতে আসে সেক্ষেত্রে ইউএস এমবাসি থ্রুতে প্রসেস করে অ্যাপ্লিকেশন করে এখানে হচ্ছে মাস্টার্স করতে আসতে হয়, যেটি অনেক প্রেস্টিজিয়াস বলা যায় এই মাস্টার্স প্রোগ্রামটি, এবং অনেক কম্পিটিটিভ। যেখানে হচ্ছে আপনাকে লাইক একটা সর্ট অফ কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হয়, এবং সেটি কোনো ইউনিভার্সিটি থেকে না, বরঞ্চ ইউএস স্টেট ডিপার্টমেন্ট বা ইউএস সরকার প্রোভাইড করে 2 বছরের মাস্টার্সের জন্য। সেই স্কলারশিপ হচ্ছে একদম যেটিকে বলে ফুল ব্রাইট বা ফুল রাইড। আপনার এখানে আসা থেকে যাওয়া পর্যন্ত এভরি কস্ট ইজ লাইক ব্রট বাই ইউএস স্টেট ডিপার্টমেন্ট বা ইউএস গভর্নমেন্ট। সো এটি হচ্ছে লাইক আপনাকে একদম বিমান ভাড়া থেকে শুরু করে আপনি যেখানে আসবেন, আপনার পড়াশোনার খরচ, থাকা খরচ, খাওয়া খরচ, যাওয়া পর্যন্ত টোটাল ফ্রি। তো এটাকে বলে ফুল ব্রাইট স্কলারশিপ ইউএসএ তে। কিন্তু ফুল ব্রাইট স্কলারশিপে প্রতি বছর 5, 7, 10 জন পর্যন্ত বাংলাদেশ থেকে আসে। বাট এর বাইরে তো আসলে আরো কয়েক হাজার স্টুডেন্ট আসে। তারা কিভাবে আসে? তারা আসে হচ্ছে ইউনিভার্সিটি থেকে। প্রত্যেকটা ইউনিভার্সিটি এই টাইপের কিছু ফান্ড থাকে বা স্কলারশিপ থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। সো সেটি হচ্ছে সবাই অ্যাপ্লাই করার পরে আর তার প্রোফাইল দেখে ওভারঅল ইউনিভার্সিটি ডিসাইড করে যে তাকে আসলে কি পরিমাণে স্কলারশিপ দিবে। সো সেক্ষেত্রে দেখা যায় টিউশন ফি ওয়েভার ইজ এ কাইন্ড অফ স্কলারশিপ। যে ধরেন প্রতি বছর প্রতি সেমিস্টারে এখানে ইউনিভার্সিটি লাইক ভেদে এটা হচ্ছে 10,000 থেকে 30, 40, 50,000 ডলার পর্যন্ত হচ্ছে টিউশন ফি থাকে। সো যখন কাউকে স্কলারশিপ দিলে তাকে বলা হয় যে তোমার টিউশন ফি ওয়েভার, সো আপনাকে আর এই টাকাটা দিতে হচ্ছে না, এক নাম্বার কাজ। সেকেন্ডলি বললো যে হচ্ছে আপনাকে হয়তো বা মাসে একটা স্টাইপেন্ড দিবে প্রতি মাসে, যে আপনাকে হচ্ছে আমরা এতশো ডলার করে দিব বা এত হাজার ডলার করে দিব। যে ডলারটা আপনি হচ্ছে প্রতিদিন খরচ করবেন, মানে লাইক আপনার রেগুলার লাইফ লিড জন্য খরচ করবেন, আপনার কি বলে থাকা খাওয়া বা বাকি যে খরচগুলো আছে।
সো এই টাকাটা কেন দিবে আপনাকে? টাকাটা আসলে ম্যাক্সিমাম জায়গায় ফ্রি দেয় না। হ্যাঁ, একটা ক্যাটাগরি বলে রেখে, যেটা হচ্ছে পিএইচডি লেভেলে মাঝে মধ্যে ফেলোশিপ পাওয়া যায়। ওই ফেলোশিপ হচ্ছে আপনাকে কোনো একটা ইউনিভার্সিটি যদি ফেলোশিপ দেয়, ফেলোশিপের আন্ডারে হয়তো এটা কভার করে, আপনাকে কোনো কিছু করা লাগবে না। বাট মোস্ট অফ দ্য কেস যেটা করতে হয় সেটা হচ্ছে একটা অন ক্যাম্পাস জব থাকে, যেটা একটু আগে তাহিরা বলছিল যে হচ্ছে, সরি, তাফরিহা, সরি। সো ও বলছিল যে হচ্ছে আপনার জিএ টিএ বা আর এই জিনিসগুলোকে, এগুলো হচ্ছে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট, টিচিং অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এই এগুলো হচ্ছে একটা জবের লাইক নাম বলা যায় আর কি। যে যেমন আমি হচ্ছে এখানে জিএ বা গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট। সো আমি হচ্ছে কিছু সার্টেন কাজকর্ম করি উইকলি 20 আওয়ার্স ডিপার্টমেন্টে, ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে, যার কারণে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি আমাকে হচ্ছে কি বলে এটাকে স্যালারি দিয়ে বলা যায় আর কি, যে উইকলি এত ঘন্টা কাজ করার জন্য আমাকে এত টাকা স্যালারি দিবে। ওকে, সো এটা দিয়ে হচ্ছে আমার থাকা খাওয়া বা বাকি কস্ট যেগুলো আছে, হেলথ ইন্স্যুরেন্স, এই ফি গুলো আমার চলে যাচ্ছে। সো যখন আপনার হচ্ছে এই দুইটা সাপোর্ট বরাবরই আছে, তখন আপনাকে বলা হচ্ছে আপনি হয়তো বা ফুল ফান্ডেড স্কলার। সো এই ক্ষেত্রে আবার কি হয়, অনেকে হয়তো বা এটা টিউশন ফি ওয়েভার পেতে পারে 100% না, 80%। সো 20% তাকে বেয়ার করতে হবে। ওকে, 10,000 টাকা যদি হয়, 8,000 টাকা ইউনিভার্সিটি, 2,000 টাকা আপনাকে দিতে হবে। আবার অনেকে দেখা যায় এই জিএটি আর এটা ফুল টাইম পায় না, 10 আওয়ার্স পায়, 20 আওয়ার্সের বদলে উইকলি। সেক্ষেত্রে বাকি 10 আওয়ার্স তাকে হয়তো বা বাইরে কাজ করার সুযোগ দিবে, অথবা তাকে কোনোভাবে ম্যানেজ করতে হবে। সো এটা হচ্ছে স্কলারশিপের মোটামুটি একটা সিনারিও। আচ্ছা ভাইয়া, এখন হচ্ছে আমরা একটু জেনে নেবো যে সিজিপিএ আসলে কেমন ম্যাটার করে, বা লো সিজিপিএ নিয়ে কি আসলে ফান্ডিং পাওয়া সম্ভব কিনা। আচ্ছা, ফার্স্ট অফ অল একটু বলে নি যে এখানকার ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টস গুলো কি, হ্যাঁ, তাহলে সিজিপিএ এক্সপ্লেন করার সুবিধা হবে। সিজিপিএ একটা মাত্র রিকোয়ারমেন্টস অনেকগুলো রিকোয়ারমেন্টস থেকে, 7 বা 8টা রিকোয়ারমেন্টস থেকে। তা আমাদের একটা কনসেপ্ট হচ্ছে আমরা সিজিপিএ নিয়ে অনেক বেশি কনসার্ন থাকি, অনেক বেশি ওরিড থাকি, কারণ আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম, এডুকেশন সিস্টেমটা, যে এখানে এখন ব্যাংকে যদি একজন অ্যাপ্লাই করতে চাই, আমি শুনেছি ভালো ভালো ব্যাংক, ভালো পজিশনে 3.5 ছাড়া হয় না, আন্ডারগ্রেড সিজিপিএ কথা বলছি। সো বা ইউনিভার্সিটি গুলোতে জিপিএ 5 না হলে অনেক কঠিন হয়ে যায়। সো সেক্ষেত্রে আসলে ইউএস হচ্ছে একটা কান্ট্রি যেখানে সিজিপিএ নিয়ে অত বেশি ফোকাস নেই, যেটা হয়তো বা ইউরোপে বা ইউকে তে বা অস্ট্রেলিয়াতে হয়তো আরো একটু ফোকাস থাকতে পারে। বাট এটা একটা কান্ট্রি যেখানে সিজিপিএ ওয়ান অফ দ্য পার্টস, সবগুলো পার্টের মধ্যে, যেটা হচ্ছে যেমন সাথে আরো কি লাগে, জিআরই লাগে, আইএলটিএস লাগে, বা অথবা টোফেল লাগে, এসওপি লাগে, এলওআর লাগে, জব এক্সপিরিয়েন্স, অনেক কিছু লাগে। সিজিপিএ একটা রিকোয়ারমেন্ট। সো লো সিজিপিএ যদি আমরা বুঝি তাহলে হচ্ছে কত বলি আমরা, হয়তো বা বলি যে বিলো 3 বা 3.5 এর নিচে। বাট এটা ডিপেন্ড করে, এটা ভ্যারি করে আসলে। মানে আমার পাবলিক ইউনিভার্সিটির জন্য যে সিজিপিএ যে এটা অ্যাভারেজ, সেটা হচ্ছে প্রাইভেটের জন্য তা না, আবার ন্যাশনালের জন্য কিন্তু আরো কম। সেটা ভ্যারি করে। ইউএস আসলে এই জিনিসটা জানে, আর জানে দেখেই ইউএস হচ্ছে এই সিজিপিএটাকে এতটা ইম্পর্টেন্স দেয় না, যে হচ্ছে তোমার সিজিপিএ 3.89 হতে হবে। ইয়েস, কিছু ভালো ইউনিভার্সিটি আছে, হয়তো বা কিছু একদম টপ ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে হয়তো বা সিজিপিএ 3.678 চায়। বাট ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হচ্ছে সিজিপিএ 3, 3.25 বা হচ্ছে 2.75, এই টাইপের হচ্ছে রিকোয়ারমেন্টস থাকে সিজিপিএ। সো আমি যদি বলি বাংলাদেশের কনটেক্সটে যে আমার আমার সিজিপিএ 3.0, আমার সিজিপিএ লো, কারণ আমার ফ্রেন্ডের সিজিপিএ 3.56, তাহলে আমার কোনো সুযোগ আছে কিনা? অবশ্যই আপনার জন্য ইউএসএ তে সুযোগ আছে, কারণ ইউএসএ তে আপনার টোটাল প্যাকেজের মধ্যে আরো অনেকগুলো এলিমেন্টস আছে। ধরলাম আপনার সিজিপিএ 3.00, যেটা হচ্ছে একটু কম কম্পারেটিভলি, সেক্ষেত্রে আপনি হচ্ছে অন্য যে প্যাকেজ গুলো আছে সেই জিনিসগুলো দিয়ে হচ্ছে আপনি এটাকে কভার করে ফেলতে পারেন। আপনার সিজিপিএ কম, কিন্তু আপনি যদি একটি ভালো পাবলিকেশন থাকে, আপনার যদি একটা খুব ভালো জিআরই স্কোর, আইএলটিএস স্কোর থাকে, সেক্ষেত্রে কি হবে, আপনার একটা লেভেল হয়ে যাবে। ইউনিভার্সিটি দেখার দরকার হবে না আসলে সিজিপিএ কত, আর তা তো আইএলটিএস স্কোর লাইক জিআরই স্কোর হচ্ছে অনেক ভালো, তার একটা ইন্টারন্যাশনাল ভালো একটা জার্নাল পাবলিকেশন আছে। সো যেহেতু সিজিপিএ আপনি তুলতে পারবেন না, বা এখন যদি আপনি পড়াশোনা শেষ করে ফেলেন, আপনি যেটা পারবেন সেগুলো হচ্ছে ওই জিনিসগুলোতে ফোকাস করতে পারবেন। সো আমি বলবো সিজিপি ইম্পর্টেন্ট, বাট নট দ্যাট ইম্পর্টেন্ট যে হচ্ছে আপনি এখানে স্কলারশিপে আসতে পারবেন না। আই থিঙ্ক ক্লিয়ার। আর হচ্ছে লো সিজিপিএ নিয়েও হচ্ছে গিয়ে বা স্কলারশিপ বা এডমিশন পাওয়া সম্ভব। আচ্ছা, ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ইউএসএ তে অ্যাডমিশনের ক্ষেত্রে জিআরই দেওয়া কি বাধ্যতামূলক, বা জিআরই ছাড়া কি কোনোভাবে অ্যাডমিশন বা ফান্ডিং পাওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা, জিআরই ইউএসএ তে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে বাধ্যতামূলক ছিল, বা হচ্ছে এখন অনেক জায়গায় আছে, ম্যাক্সিমাম জায়গায় আছে। সো জিআরই হচ্ছে একটা অ্যাপটিটিউড টেস্ট, যেটা হচ্ছে ইউএসএ তেই লাগে বিশেষ করে, বা কানাডাতে কিছু ইউনিভার্সিটিতে লাগে, এবং ওয়ার্ল্ড ওয়াইড কিছু টপ ইউনিভার্সিটিতে লাগে। সো যদি আমি বলি যে ইউএসএ তে জিআরই বাধ্যতামূলক কিনা, টু সাম এক্সটেন্ট বাধ্যতামূলক। ওকে, সো এরপরে যে জিআরই ছাড়া আসা যাবে কিনা,
অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলোতে হচ্ছে জিআরই রিকোয়ারমেন্টস নেই। ইউনিভার্সিটি বলবো না, ডিপার্টমেন্ট, অনেকগুলো ডিপার্টমেন্ট এরকম আছে যে হচ্ছে হয়তো তাদের জিআরই দরকার নেই, তারা অন্য কোনো কিছুতে ফোকাস করতে চায়। ওকে, ইন দ্যাট কেস জিআরই লাগে না। এখন এটা হচ্ছে একটা সিনারিও যে অনেক ইউনিভার্সিটি জিআরই রিকোয়ারমেন্ট থাকে না, আবার অনেক ইউনিভার্সিটি জিআরই একদম বাধ্যতামূলক থাকে যে জিআরই লাগবে, আদারওয়াইজ অ্যাডমিশন আর ফান্ডিং দিবে না। কিছু ইউনিভার্সিটিতে লেখা থাকে জিআরই ইজ নট রিকোয়ার্ড ফর অ্যাডমিশন, কিন্তু সে ওই ইউনিভার্সিটি গুলোতে আবার যদি খোঁজেন তাহলে জানবেন যে নট রিকোয়ার্ড ফর অ্যাডমিশন, অ্যাডমিশন আপনাকে দিবেই, কিন্তু স্কলারশিপ বা ফান্ডিং এর যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আপনাকে মানে ইম্পর্টেন্ট, সেই জায়গাতে আপনাকে ফান্ডিং দিবে না বাট অ্যাডমিশন দিবে। তো এই জায়গাটা একটু বুঝিয়ে বলি হয়তো বা অনেকের জন্য সুবিধা হবে যে অ্যাডমিশন এবং ফান্ডিং কি। আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন, ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার পরে ইউনিভার্সিটি আপনাকে অ্যাডমিশন দিল, আপনার মানে আপনার টোটাল প্রোফাইল দেখে ওরা বললো যে তুমি অ্যাডমিশন নিতে পারো। সো আপনার অ্যাডমিশন অফার লেটার আপনি পাবেন, অ্যাডমিশন সিকিউর, বাট আপনার ফান্ডিং সিকিউর না, আপনার স্কলারশিপ সিকিউর না। সো ইউনিভার্সিটি গুলো যেটা করেন, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আগে হচ্ছে অ্যাডমিশন ডিসিশন জানায় যে হচ্ছে তোমাকে আমরা আগামী ফল সেমিস্টার থেকে নিচ্ছি। আপনি আসলে খুশি হওয়ার কোনো কারণ নেই, আপনাকে দেখতে হবে এরপরে যে হচ্ছে আপনাকে ওরা এই স্কলারশিপ দিচ্ছে কিনা, টিউশন ফি ওয়েভার দিচ্ছে কিনা। হ্যাঁ, যদি আপনার ফ্যামিলি অনেক স্ট্রং ব্যাকগ্রাউন্ডের হয়, যেখানে হচ্ছে আপনার প্রতি বছর 20-25 হাজার ডলার, 30 হাজার ডলার আপনি টিউশন ফি দিয়ে থাকা খাওয়ার জন্য আরো 10-15 হাজার ডলার দিয়ে খরচ করার ক্যাপাসিটি অনেকের আছে এবং অনেকে আসে, সেক্ষেত্রে আপনার টেনশন করার কোনো কারণ নেই। বাট যদি না থাকে, যদি আপনি আমার মতো একটু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসেন, সেক্ষেত্রে এটা কিন্তু খুব কনসার্নিং ইস্যু যে আপনাকে স্কলারশিপ দিচ্ছে কিনা। সো জিআরই অনেক ক্ষেত্রে বলবো যে অ্যাডমিশনের রিকোয়ারমেন্টস না, আপনি অ্যাডমিশনের রিকোয়ারমেন্টস আছে যে আপনি অ্যাডমিশন পেয়ে যাবেন, কিন্তু ফান্ডিং এর জন্য দেখবেন যেহেতু এখানে পুরো ওয়ার্ল্ড থেকে অ্যাপ্লাই করে, আপনি পাননি কিন্তু ইন্ডিয়ার একটা ছেলের যে স্কোর আছে তাকে নিবে, কারণ তারা চিন্তা করবে যে এই ছেলে যেহেতু একটা প্রুভেন কিছু একটা আছে, সেহেতু আমরা ওকে নিই। ওকে, সো এবং আবার রিসেন্টলি যদি বলি যে কিছু কিছু ইউনিভার্সিটি জিআরই হচ্ছে একটু লিফট করেছে ডিউ টু দিস কোভিড সিচুয়েশন, যেহেতু এখন কোভিড চলছে, অনেকে জিআরই দিতে পারেনি, সেন্টার গুলো বন্ধ ছিল। সো এই ফল এবং নেক্সট ফল বা নেক্সট স্প্রিং এবং যে ফল শুরু হবে, সেখানে অনেক ইউনিভার্সিটি জিআরই ওয়েভ করেছে যে জিআরই দরকার নেই, তুমি যে বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে আসো। ওকে, সো বাট যদি কেউ ইউএস আসতে চায়, এটা একটা জিআরই দিয়ে রাখা খুব ভালো, কারণ তার চান্সেস অনেক বেড়ে যায়। আবার এটাও সত্যি যে কারো যদি জিআরই না থাকে তার যে কোনো সুযোগ নেই, ব্যাপারটা তাও না, জিআরই ছাড়া আসার সব নেই, সুবিধা আছে আর কি এখানে। আচ্ছা। আচ্ছা ভাই, ইদানিং আমরা আচ্ছা ভাই, অনেকেই বলে যে জিআরই হচ্ছে অনেক কঠিন, তো এই ব্যাপারটা আসলে কতটুকু সত্যি? আহ কিভাবে বলি, সোজা বা কঠিন তো আসলে ডিপেন্ড অন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল। তবে জিআরই কঠিন, জিআরই আমার জন্য কঠিন, ইট ডিপেন্ডস। আমার সবসময় ছিল আর্টস এবং সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সো আমি আসলে ম্যাথ করিনি অনেকদিন, আমার কাছে ম্যাথটা খুবই টাফ লাগতো। তো আমি যখন জিআরই তে বসেছি, আমার কাছে ভার্বাল পার্টটাও কঠিন, বাট ম্যাথ পার্টটা আমাকে অনেক অনেক বেশি জ্বালাইছে আর কি, যে হচ্ছে কষ্ট হয়েছে। এখন আবার কি, যদি অনেক আমি অনেক সিনিয়রকে চিনি বা অনেক ব্যাচমেটদেরকে চিনি যারা হচ্ছে হয়তো বা 2 মাসের প্রিপারেশনে জিআরই দিয়ে 320 বা 315 এর বেশি তুলে ফেলছে, রাইট? তো আমি এখন আসলে বলাটা খুব ডিফিকাল্ট, বাট আমি যেটা বলবো, যদি সার্টেন লেভেল অফ বেসিক্স থাকে কারো ম্যাথ এবং ইংলিশে ভার্বালে, এবং যদি একটু বসে প্র্যাকটিস করে, সেক্ষেত্রে আসলে জিআরই খুব কঠিন কিছু না। বাট যদি কারো অনেকদিন ম্যাথ করার কোনো প্র্যাকটিস না থাকে বা অনেকদিন রিজনিং করার যে ক্যাপাসিটি, যে প্র্যাকটিস, সেটা যদি না থাকে, তাহলে, কারণ এক একজন দেখা যায় হয়তো বা এক একটা প্রফেশনে থাকে বা এক একজন এক একটা ব্যাকগ্রাউন্ডে থাকে স্টুডেন্ট, তো সেক্ষেত্রে যেটা দেখা যায় অনেকে লম্বা সময় ধরে কোনো ধরনের পড়াশোনার সাথে টাচ থাকে না, তাদের ক্ষেত্রে হয়তো বা জিআরই দেওয়াটা একটু ডিফিকাল্ট হতে পারে, বাট জিআরই ওভারঅল নট দ্যাট মাচ ডিফিকাল্ট, বা একটু ডিফিকাল্ট। ওকে, তো আমার সবগুলো কোয়েশ্চেন আসলে কোনোটা এক্সট্রিম লেভেলের না, যে একদম রাইট উইং বা লেফট উইং না, বা একদম 10-এ 10 বা 0 না। আমি যেটা বলতে চাচ্ছি সবগুলো হচ্ছে আসলে একটা মিডিয়াম একটা জায়গা থাকে, বাকিটুকু ডিপেন্ড করবে আপনি কতটুকু ক্যাপাসিটি আছে আপনার, আপনি কতটুকু জিনিসটাকে আসলে অ্যাক্সেলারেট করতে পারছেন। আচ্ছা, সাহারিয়ার আহসান চৌধুরী ধ্রুব, সে কমেন্ট করেছে, ভাইয়া আমরা কি এক সাবজেক্টে গ্রাজুয়েশন করার পর পোস্ট গ্রাজুয়েশনের জন্য কি অন্য কোনো সাবজেক্ট চুজ করতে পারবো? হ্যাঁ, শাহরিয়ার হাসান, আপনি অবশ্যই মানে লাইক সুইচ করতে পারবেন, বা একটা সাবজেক্টে আন্ডারগ্রেড করার পর এখানে এসে অন্য সাবজেক্টে মাস্টার্স করতে পারবেন। বাট একটা বাট আছে, বাটটা হচ্ছে হয়তোবা কিছু ইউনিভার্সিটি আপনাকে বলবে যে আপনার কিছু কোর্স রিকোয়ারমেন্টস থাকে। সে ফর এক্সাম্পল, আপনি হচ্ছে social science, আমি যেহেতু সোশ্যাল সায়েন্স, আমি এখান থেকে এক্সাম্পল দিই, আপনি হয়তো সোশিয়োলজিতে পড়ে এসেছেন বাংলাদেশ থেকে, এখানে এসে আপনি ইকোনমিক্সে পড়তে চান। সো আপনি যে ইকোনমিক্সে পড়তে চান, ইকোনমিক্স আপনি থরলি পড়েননি, হয়তো একটা দুটো কোর্স পড়েছেন, রাইট? সো এখানে আপনাকে ফুল ইকোনমিক্স পড়তে হবে, যেটা অনেক বেশি ম্যাথমেটিক্যাল। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি আপনাকে বলবে যে হচ্ছে হয়তো বা তোমার কিছু বেসিক কোর্স থাকতে হবে না আগে ভাগে,
আপনার মাইক্রো ইকোনমিক্স থাকতে হবে, ম্যাক্রো ইকোনমিক্স থাকতে হবে, বা এই টাইপের দুই একটা বেসিক কোর্স থাকতে হবে। সো দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা এটা বলতে পারে শুধু যদি আপনার থাকে সুবিধা, না থাকলে আপনাকে যেটা বলতে পারে যে তুমি যখন এখানে আসবা তখন তোমাকে তোমার কোর্সের পাশাপাশি আরো 3-4টা এক্সট্রা কোর্স তোমাকে নিতে হবে, ওকে, যেগুলো হচ্ছে আপনার বেসিকটা ক্লিয়ার করবে। নাম্বার টু। নাম্বার থ্রি, আপনার এগুলো দরকার হবে না যদি আপনার রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স থাকে, যে আপনি হচ্ছে এমন একটা জায়গায় কাজ করেছেন যেখানে আপনার এটার অনেক বেশি ইমপ্লিকেশন ছিল। আপনি বলেন যে দেখো, আমার পড়াশোনা শেষ করার পরে আমার যদিও সাবজেক্ট এটা, কিন্তু আমার 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, যে এক্সপিরিয়েন্স হচ্ছে আমার এই রিলেটেড। তো আমি এক্সপিরিয়েন্সে তোমাকে ইয়ে করতে চাই, মানে দেখাতে চাই। আপনি এক্সপিরিয়েন্স দেখিয়ে হচ্ছে ওই সাবজেক্ট সুইচ করতে পারবেন। এবং আপনাকে নিজেকে প্রুফ করার জন্য, লাইক আপনাকে বোঝাতে হবে যে কেন তুমি হচ্ছে সারা জীবন একটা সাবজেক্ট পড়লা, এখন এসে তুমি অন্য সাবজেক্ট পড়তে চাও। এটা আপনাকে প্রুফ করার একটা ভালো জায়গা হচ্ছে এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস। এই এসওপি তে হচ্ছে আপনি বুঝিয়ে বলবেন যে দেখো, আমি যদি এটা পড়ছি কিন্তু আসলে আমার প্যাশনের জায়গায় বা আগ্রহের জায়গা হচ্ছে নতুন করে এটা ক্রিয়েট হয়েছে ডিউ টু দিস ব্যাকগ্রাউন্ড, আমি হচ্ছে এই সাবজেক্টটা থেকে সুইচ করে এখানে পড়তে চাই, এখান থেকে পড়াশোনা শেষ করে হচ্ছে আমি আমার ক্যারিয়ারকে এই জায়গায় নিতে চাই, এটা হচ্ছে আমার পছন্দের জায়গা। আপনি যদি প্রুফ করতে পারেন তাহলে আপনার একটি এসওপি আসলে এনাফ আপনাকে সাবজেক্ট লাইক সুইচ করে দেওয়ার জন্য। তো ভাই আমরা আমরা আসলে জিআরই নিয়ে কথা বলছিলাম। তো জিআরইর স্কোর কেমন হলে সেটাকে আমরা একটা ভালো স্কোর বলতে পারি? ওকে, সো এটা আসলে একটা রিলেটিভ কোয়েশ্চেন, মানে কতটা ভালো কতটা খারাপ এটা ডিপেন্ড করছে আপনি কোন লেভেল অফ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, ওকে, কোন সাবজেক্টে অ্যাপ্লাই করছেন। সো যদি আমি বলি, আপনি ধরেন কোনো, যেহেতু ইউএসএ আসলে 4,500 ইউনিভার্সিটি, সো 4,500 ইউনিভার্সিটি কিন্তু লেভেল বা র্যাঙ্ক সেম না। আপনারা জানেন যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং হয়, অনেকগুলো র্যাঙ্কিং হয়, বা আমরা আইভি লিগের কথা জানি। সো আপনি ধরেন যদি খুব ভালো একটা র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে হয়তো বোধহয় রিকোয়ারমেন্টস থাকবে হচ্ছে 320, 325 বা 315, মানে 340-এর মধ্যে, ওকে। সো ইন দ্যাট কেস যদি আপনার স্কোর হয় 305, তাহলে আপনার স্কোর খারাপ, ওকে। তো এটা কিভাবে যাচাই করা যায়? এটা যদি আপনি কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে যান, তাহলে ওরা গত বছর যে কতজন স্টুডেন্ট ওদের এখানে এনরোলড হয়েছে মাস্টার্সে, ওই এনরোলড স্টুডেন্টদের একটা এভারেজ সিজিপিএ, সরি, জিএর স্কোর আপনাকে দেখাবে, যে দেখো এখানে গত বছর যে কজন অ্যাপ্লিকেশন মানে অ্যাডমিশন পেয়েছে তার মধ্যে এভারেজ জিএর স্কোর ছিল 310, সে ফর এক্সাম্পল। ইন দ্যাট কেস আপনার স্কোর যদি 305 হয়, আপনার স্কোর কিন্তু লো, ওকে। আবার আপনার স্কোর হচ্ছে 315, সেক্ষেত্রে বলা যায় আপনার স্কোর হাই। ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অনেক বেশি ভেরি করে। আবার এটা হচ্ছে একটা ইস্যু। আর সেকেন্ড ইস্যু হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, বা লাইক দেখা যায় ধরেন আমরা যদি জানি যে সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট গুলো আছে, সাবজেক্ট গুলোতে দেখা যায় অনেক লো সিজিপিএ জিআরই নিয়েও মানুষজন আসে। লো জিআরই বলতে আমি বোঝাচ্ছি বিলো 300 বা 290, 295 এরকম অনেক ফুল ফান্ডেড আমি দেখেছি যারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, কারণ ওদের হচ্ছে অনেক অনেক ফান্ডিং থাকে, সো এটা অত বেশি ম্যাটার করে না। আবার সোশ্যাল সায়েন্স এবং আর্টস এর জন্য দেখা যায় হয়তো বা এত কম দিয়ে হয় না, তো সেক্ষেত্রে হয়তো বা তাকে 305, 307, 310 এই টাইপের একটা জায়গায় যেতে হতে পারে। বাট সেটা আবার বলবো যে ডিপেন্ড করে যে ওই ইউনিভার্সিটি আসলে কত নিচ্ছে বা কত চাচ্ছে, বা কেমন ইউনিভার্সিটি, কেমন স্টুডেন্ট, কোন লাইক কেমন জিএ লেভেল নিয়ে অ্যাপ্লাই করছে, ওকে। সো দেয়ার ইজ নো হাই অ্যান্ড লো, বাট আমি বলবো যদি 300 কেউ প্লাস থাকে, মোটামুটি মোরলেস তার হয়তো বা কোথাও না কোথাও একটা ফান্ডিং হওয়ার পসিবিলিটি থাকে। সো এটা হচ্ছে মিনিমাম বার। বাট তার নিচে আসলে হচ্ছে হবে না, সেটা আবার সত্যি না, কারণ ইউ হ্যাভ দ্য চান্সেস। আচ্ছা ভাইয়া, ইদানিং আমরা হচ্ছে গ্রেক্সিটের ব্যাপারে শুনতে পাচ্ছি, বাংলাদেশের স্টুডেন্টদের ক্ষেত্রে এটা কেমন প্রভাব ফেলবে যদি এটা বাস্তবায়িত হয়? ওকে, সো গ্রেক্সিট একটা টার্ম যেটা হচ্ছে আমরা জানি যে যারা হচ্ছে জিআরই রিকোয়ারমেন্টটাকে বাদ দিতে চাচ্ছে। সো এটা ইউনিভার্সিটি গুলো একটা ডিসিশন, ওরা একটা সময় ধরে লং টাইম ধরে মনে করতো যে জিআরই তো একটা অ্যাপটিটিউড টেস্ট, রাইট, যেখানে হচ্ছে আপনার রিজনিং ক্যাপাসিটি কেমন সেটা দেখার চেষ্টা করে। সো একটা সময় ধরে চিন্তা করতো যে মনে হয় রিজনিং পাওয়ার খুব বেশি থাকলে একজন মানুষ খুব ভালো স্কলার হতে পারে। বাট ওনারা যখন রিসার্চ করে এখন দেখছে যে আসলে সবসময় কথাটা সত্যি না। লাইক 330 স্কোর হলে একজন এসে এখানে একাডেমিক্যালি খুব বেশি ভালো না করার পসিবিলিটি আছে। তো সেক্ষেত্রে ওরা চিন্তা করছে আসলে এই বারটা উঠিয়ে দিয়ে বরঞ্চ অন্য জায়গায় ফোকাস করবে, যেটিকে ওরা গ্রেক্সিট বলছে। এই ফোকাসটা কিসে হতে পারে? এই ফোকাসটা হতে পারে আপনার অন্যান্য যে জিনিসগুলো আছে, যেমন হচ্ছে আপনার অল্টারনেটিভ পাবলিকেশন হচ্ছে আপনার জোর বাড়তে পারে, যে আপনি কতটুকু জার্নাল পাবলিকেশন করেছেন। আপনার হয়তো বা রিসার্চ এক্সপিরিয়েন্স অনেক বেশি জোর দিতে পারে, যে তোমাকে যদি অ্যাপ্লিকেশন অ্যাডমিশন পেতে হয় এখানে, তোমাকে 2 বছরের সলিড রিসার্চ এক্সপিরিয়েন্স লাগবে। সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের জন্য কি হতে পারে, যদি গ্রেক্সিট ফুল কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাংলাদেশি স্টুডেন্টদের এই জায়গাগুলো কতটুকু স্ট্রং সেটা দেখার সময় আসবে।
আমরা হয়তো অনেকে খুশি যে আল্লাহ জিআরই লাগবে না মনে হয়, বাট জিআরই না লাগলে তো কিছু একটা চাইবে, সেটা কি? সেটা যদি হয় রিসার্চ এন্ড পাবলিকেশন, তাহলে কিন্তু বাংলাদেশের স্টুডেন্টদের একটা বড় ধরনের ধরা খাওয়ার সম্ভাবনা আছে, আমি যেটা বলবো। কারণ আমাদের আসলে হয়তো বা আন্ডার গ্রেডে অতটা রিসার্চ পাবলিকেশন থাকে না। বাট আবার এটা অন্য কোনো ক্রাইটেরিয়া হতে পারে, যে এটা চিন্তা না করে অন্য কোনো একটা কিছু নিয়ে আসতে পারে, রাইট? উই ডোন্ট নো ইয়েট, এখনো চিন্তা ভাবনা হচ্ছে, এটা এখন এক্সিকিউট করেনি। বাট যদি এই টাইপের কিছু হয়, সেক্ষেত্রে হয়তো আমাদের ঝামেলা হবে। বাট যদি ক্রাইটেরিয়া গুলো এমন হয় যে সিজিপিএ যেটা ফোকাস করছে বা অন্য কোনো জায়গায় ফোকাস করছে, ইন দ্যাট কেস আমি বলবো বাংলাদেশ থেকে হয়তো বা আমেরিকায় স্টুডেন্ট আসার মাত্রা অনেক বেড়ে যাবে, রেশিওটা অনেক বেড়ে যাবে। এমডি মাজেদ মিয়া কমেন্ট করেছে, ভাইয়া এমবিএ করার জন্য যুক্তরাষ্ট্র ভালো হবে নাকি ইউরোপ? আর এটা কি সম্ভব ফুল ফান্ডিং স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ কমপ্লিট করা? আহ কোনটা ভালো হবে এটা আসলে ডিপেন্ড করে আপনি হচ্ছে কোন ধরনের ইউনিভার্সিটিতে যাচ্ছেন বা কোন ধরনের ইউনিভার্সিটি টার্গেট করছেন। তো দেখা যায় হয়তো বা ইউরোপের কোন একটা কান্ট্রি, কোন একটা ইউনিভার্সিটি আপনার এমবিএ এর জন্য অনেক ভালো। আসলে এমবিএ তো একটা বিশাল ব্যাপার, রাইট? আপনি তো ফুল এমবিএ নিয়ে করছেন না, আপনি ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বা হচ্ছে বিজনেস, কতগুলো যেন আছে, রাইট? এই কোন একটা জায়গায় ফোকাস করছেন। সো ইউনিভার্সিটি যে র্যাঙ্কিং করে, ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর বাইরেও কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ একটা র্যাঙ্কিং হয়। ওকে, ওয়ার্ল্ড ওয়াইড এবং হচ্ছে ইউএসএ তে। যেমন ধরেন আপনার এমবিএ এর একটা সাবজেক্টের জন্য একটা ইউনিভার্সিটি 1 নম্বরে, আর একটা সাবজেক্টের জন্য ওই ইউনিভার্সিটিতে 20 নম্বরে বা 100 নম্বরে। কারণ ওরা হচ্ছে ওই জায়গায় ফোকাস করেছে, রাইট? তো আপনি যদি ইউএস আসতে চান, আপনি খুব ইজিলি জিনিসটা খুঁজে পাবেন যে কোন আপনি আগে সিলেক্ট করতে হবে যে কিসে হচ্ছে আপনি ইয়ে করছেন, লাইক ফোকাস করতে চাচ্ছেন, আপনার মেজরটা কি হবে। সেই মেজর ধরে খুঁজলে আপনি পেয়ে যাবেন যে কোন ইউনিভার্সিটি টপে আছে, কোন ইউনিভার্সিটি নিচে আছে। এবং ফুল ফান্ডিং স্কলারশিপ নিয়ে আপনি এমবিএ করতে আসতে পারবেন। এমবিএ এর ক্ষেত্রে যেটা হয়, এমবিএ স্কলারশিপটা হয়তো বা আমার যতটুকু এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে একটুখানি ডিফিকাল্ট। এমবিএ তে ইউএসএ তে অত বেশি মাস লেভেলে ফান্ডিং নেই, বাট আপনি আসতে পারবেন যদি আপনার জিমেট স্কোর বা যদি জিআর স্কোর যদি ভালো থাকে এবং টোটাল প্রোফাইলটা যদি ভালো থাকে। তো আমার মনে হয় আপনি ইউএস থেকে লাইক ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে পড়াশোনা করা পসিবল এমবিএ তে। আচ্ছা ভাই, আমরা হচ্ছে জিআরই বাদ দিয়ে অন্য ব্যাপারগুলো নিয়ে কথা বলছিলাম। তো Sure. অন্য ব্যাপারগুলো নিয়ে চিন্তা করলে হচ্ছে চলে আসে দুইটা ব্যাপার, একটা হচ্ছে আইএলটিএস আর একটা হচ্ছে টোফেল। তো হুম। আইএলটিএস জিআরইর পাশাপাশি কি আইএলটিএস অথবা টোফেল এই দুটো কি বাধ্যতামূলক কিনা? আচ্ছা, সো আইএলটিএস এবং টোফেল আমরা বেশি চিনি, যদিও জিআরই কম চিনি। তো আমাদের একটা ধারণা হচ্ছে, মনে হয় জিআরই টোফেল আইএলটিএস এগুলো হচ্ছে অল্টারনেটিভ, রাইট? তো আমি শুরুতে বলেছিলাম একটু আগে যে জিআরই হচ্ছে একটা অ্যাপটিটিউড টেস্ট, যেটা আপনার রিজনিং পাওয়ার দেখে, আপনি কত দ্রুত রিজনিং করতে পারছেন, রাইট? আমি যদি কাউকে বলি ভাই 2+2 কত, হুম, সো কে হচ্ছে ভাই 4, আরেকজন ও 2+2, জাস্ট একটা এক্সাম্পল দিলাম, বাট ইট কুড বি লাইক মেন্টাল, লাইক কি বলে, ম্যাথ বা মেন্টাল ক্যাপাসিটি আপনার কেমন, এটা দেখে হচ্ছে জিআরই বা জিমেট। ওকে, আর আইএলটিএস বা টোফেল হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট, আপনি ইংরেজিতে কতটুকু ভালো, আপনার 4টা যে স্কিল আছে, এই 4টা স্কিল আপনি কতটুকু ভালো, এটা জাজ করে হচ্ছে আপনার আইএলটিএস বা টোফেল। ওকে, সো ইউএস ইউনিভার্সিটি গুলোতে আপনার জিআরই বা জিমেট মানে চাক বা না চাক কোনো সমস্যা না, বাট আইএলটিএস অথবা টোফেল কিন্তু মাস্ট। ওকে, সো এটা 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 বাধ্যতামূলক, কারণ আমি এখনো পর্যন্ত এমন কোনো ইউনিভার্সিটি দেখিনি যাদের এই রিকোয়ারমেন্টস নেই, যে আইএলটিএস বা টোফেল নেই আর কি। এটা হচ্ছে একদম মিনিমাম। কারণ হচ্ছে আপনি যখন এখানে আসবেন, আপনার মিডিয়াম মোড অফ এডুকেশন যাই থাক না কেন, আপনি যখন এখানে আসছেন, আপনাকে কিন্তু ইংলিশে পড়াশোনা করতে হবে, রাইট? আপনাকে প্রফেসর কথা শুনতে হবে, আপনাকে লিখতে হবে, এভরিথিং ইন ইংলিশ, কমিউনিকেশন থেকে শুরু করে। সো ওরা দেখার চেষ্টা করে যে আসলে আপনি হচ্ছে ভালো শুনতে পারেন কিনা, ভালো লিখতে পারেন কিনা, ভালো পড়তে পারেন কিনা, ভালো বলতে পারেন কিনা, রাইট? প্রতিদিন যা যা লাগে বা আপনার পড়াশোনা করতে যা যা লাগবে। সো আইএলটিএস বা টোফেল যে কোনো একটা, দুটা না, দুটার কোনো দরকার নেই। এখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটি একটা সময় বলতো যে ইউএসএ তে শুধুমাত্র টোফেল অ্যাকসেপ্ট করে, বাট এটা আসলে এখন আর টোফেল না, বরঞ্চ ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এখন আইএলটিএস অ্যাকসেপ্ট করে। সো বাংলাদেশে আসলে টোফেলের চেয়ে মানুষজন বেশি আইএলটিএস দেয় কারণে যে টোফেল হচ্ছে অনেক বেশি কম্পিউটারাইজড, আর আইএলটিএস হচ্ছে সেক্ষেত্রে একটু লাইক ফিজিক্যালি পরীক্ষা নিরীক্ষা যায়, লিখা যায়, সরাসরি কথা বলা যায়। ওকে, সো এই দুটা মাস্ট, বা এই দুটো যে কোনো একটা মাস্ট। এবং আপনাকে যদি শুধু ইউএসএ না, আমি যে কতগুলো লাইভ সেশন করেছি অনেকগুলো স্কলারশিপ নিয়ে, সেখান থেকে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আপনি যদি বিশ্বের যে কোনো জায়গায় পড়তে যেতে চান, আপনার যদি স্কলারশিপের দরকার হয় বা যে কোনো স্কলারশিপ নিয়ে পড়তে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আইএলটিএস বা টোফেল ভালো একটা স্কোর করা খুবই জরুরি। আদারওয়াইজ আপনার চান্সেস 50%-এর নিচে চলে যাবে সিলেকশনের ক্ষেত্রে। জি ভাই, আর জিআরই আইএলটিএস টোফেল এগুলো বাদে আর কি কি বিষয় এখানে মানে স্কলারশিপ বা ফান্ডিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়?
ওকে, সো আমি বলেছি যে ইউএস এর ক্ষেত্রে এটাকে বলি আমরা একটা অ্যাপ্লিকেশন প্যাকেজ। ওকে, অ্যাপ্লিকেশন প্যাকেজ বলতে আমাদের প্যাকেজে নর্মালি কি কি থাকে? প্যাকেজে থাকে হচ্ছে সিজিপিএ, জিআরই, আইএলটিএস। এই তিনটা হচ্ছে সর্ট অফ স্কোরের মতো, রাইট? এগুলো হচ্ছে স্কোর করা আর কি, আমরা যে এত মধ্যে এত থাকতে হবে। এরপরে যেটা সবচেয়ে ক্রুশাল বলবো সেটা হচ্ছে এসওপি। এসওপি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। ওকে, যেটাতে আপনি নিজেকে প্রুফ করবেন যে কেন আপনি এই সাবজেক্টে পড়ার জন্য নিজেকে যোগ্য মনে করছেন। এই সাবজেক্টে পড়ে আপনি আপনি কি করতে চান, আপনার মোটিভেশনটা কি এখানে আসার জন্য। কারণ হচ্ছে এত এত কান্ট্রি, রাইট? এত এত কান্ট্রি, এত এত ইউনিভার্সিটি আপনি রেখে আপনি একটা পার্টিকুলার কান্ট্রিতে পার্টিকুলার ডিপার্টমেন্টে কেন অ্যাপ্লাই করতে চান? আপনার তো নিশ্চয়ই ইয়ে লাগবে, অ্যান্সার লাগবে, রাইট? সো ইউএস এর অ্যাডমিশন কমিটি এসওপি তে অনেক বেশি ফোকাস দেয় যে আপনি কি বলছেন। যে দেখো ভাই, আমি হচ্ছে এখানে এসে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তুমি কেন পড়বা, কেন এই ইউনিভার্সিটিতে পড়বা, কেন এই ডিপার্টমেন্টে পড়বা, তোমার পার্টিকুলার রিজন গুলো কি? So, আপনাকে রিজন গুলো দিতে হবে, যেটা আমরা বলি এসওপির মাধ্যমে দিতে হয়। ওকে, সো এরপর হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলবো আমি। কারো যদি ভালো একটা এসওপি থাকে সেক্ষেত্রে অনেক সময় অনেক কিছু না থাকলেও তার ফান্ডিং হয়ে যায়। শুধুমাত্র এসওপি পড়ে এত খুশি হয়ে যায় যে ও মাই গস, তাতে এই রিজন গুলো দেওয়া আছে, স্ট্রং এসওপি। এরপরে আরো যেটা লাগে সাথে সেটা হচ্ছে সিভি লাগে, একটা একাডেমিক সিভি বানাতে হয় আহ মোটামুটি ইনফরমেশন গুলো দিয়ে। এটা একটা ফ্যাক্টর, বাট আমি বলবো না মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এরপরে হচ্ছে যদি কারো কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে বা জব এক্সপিরিয়েন্স থাকে, দ্যাট অলসো ওয়ার্কস। অনেকগুলো ডিগ্রির ক্ষেত্রে এটা কাজ করে, বাট নট ম্যান্ডেটরি। ওকে, এরপরে হচ্ছে আপনার আর কি থাকতে পারে, আর হচ্ছে পাবলিকেশন, যদি কারো কোনো পাবলিকেশন থাকে সেটা আসলে অ্যাডেড অ্যাডভান্টেজ। বাট এগুলো আসলে একদম ম্যান্ডেটরি না যে হচ্ছে তোমার এই পাবলিকেশন থাকতেই হবে, রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতেই হবে। কেন বলছি? কারণ অনেক বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট এখানে আসে যারা আন্ডারগ্রেড শেষ করে একদিনও কোনো ধরনের চাকরি, কোনো ধরনের রিসার্চ না করে এখানে চলে আসে মাস্টার্স পড়ার জন্য ফান্ড নিয়ে। তাহলে কিভাবে পসিবল, রাইট? আবার কিছু জায়গায় হয়তো বা পিএইচডি যারা করতে আসতে চায় সেক্ষেত্রে অনেক জায়গায় এডেড অ্যাডভান্টেজ হতে পারে যে পাবলিকেশন থাকলে ভালো। বাট ইউএসএ তে লাইক ফ্যাকাল্টিরা বা ইউএস যারা এখানে পড়ান বা ইউনিভার্সিটি যারা চালান, ইউনিভার্সিটি সো এডমিশন যারা দেখেন ওরা আসলে কখনো এক্সপেক্ট করে না যে একটা ছেলে আন্ডারগ্রেডে থাকতেই অনেক অনেক ইন্টারন্যাশনাল পাবলিকেশন করে ফেলবে। ওকে, এটা এক্সপেক্ট করে না এবং ওরা চায়ও না, বরং ওরা চায় এখানে আসবে, পড়াশোনা করবে, মাস্টার্স করবে, পিএইচডি করবে, গবেষণা করার পরে তারা হচ্ছে তাদের যে গবেষণার যে জ্ঞান, সেই জ্ঞানগুলো বিভিন্ন জায়গায় পাবলিশ করবে। ওকে, সো ইন দ্যাট কেস আমি বলবো যে এই কয়টা জিনিসের কথা বললাম, এই কয়টা জিনিস মোরলেস লাইক অ্যাপ্লিকেশন প্যাকেজের মধ্যে ইম্পর্টেন্ট। আচ্ছা ভাই, জিআরই আচ্ছা ভাই, যদি আমরা এমবিএ করতে চাই তাহলে হচ্ছে জিআরই বা জিম্যাট কোনটা বেশি ইম্পর্টেন্ট? এমবিএ তে একটা সময় বলা হতো যে জিমেট বেশি ইম্পর্টেন্ট বা জিমেটই নেই। আমিও জানতাম যে এমবিএ তে জিমেটই নেই, বাট এখন ইউনিভার্সিটি গুলো আসলে জিমেট থেকে একটু সরে গিয়ে জিআরই তে আসছে। সো আপনি যদি জিআরই দেন, দ্যাটস ওকে। কোনো আইএলটিএস আর টোফেল এর মতো, আগে শুধু টোফেল ছিল, এখন আইএলটিএস অ্যাকসেপ্ট করে মাস লেভেলে। সো জিমেট এর বদলে জিআরই অনেক বেশি অ্যাকসেপ্ট করছে এখন ইউনিভার্সিটি গুলো। সো যে কোনো একটা দিলে আই থিঙ্ক হয়ে যাবে। মিজানুর রহমান করেছে, মিজানুর মারুফ কমেন্ট করেছে, ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড প্লেস এ ভাইটাল রোল, ডাজন্ট ইট? ভাইটাল রোল ফর হোয়াট? এটা কি আপনি বলতে জানতে চাচ্ছেন যে স্কলারশিপের ক্ষেত্রে, অ্যাডমিশনের ক্ষেত্রে আপনি যদি পার্টিসিপেট করেন সেক্ষেত্রে কিছু, নাকি অন্য কোনো কিছু? যদি সেক্ষেত্রে হয় তাহলে ডেফিনেটলি যে অলিম্পিয়াড গুলো হয় সেই অলিম্পিয়াড গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আপনার ক্যাপাসিটি থাকে অলিম্পিয়াডে যাওয়ার এবং অলিম্পিয়াডে গিয়ে যদি আপনি কোনো একটা অ্যাওয়ার্ড পান, সেক্ষেত্রে এটা অনেক বেশি অ্যাডেড অ্যাডভান্টেজ। আমি একটা এক্সাম্পল দিতে পারি। আমার কলেজের আহ একটা মেয়ে ছিল, সে হচ্ছে অলিম্পিয়াডে গিয়ে ব্রোঞ্জ পেয়েছিল আর কি। সো ব্রোঞ্জে তারপরে যেটা হলো, সে ব্রোঞ্জিতে বাংলাদেশে গেল। ইন্টারমিডিয়েট শেষ করার আগে তাকে হচ্ছে এমআইটি থেকে একটা অফার লেটার গেলো যে তুমি এখানে আসো, তোমাকে হচ্ছে আমরা ফুল রাইড স্কলারশিপ দিচ্ছি, আমি কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, এভরিথিং আমরা প্রোভাইড করছি। আউটস্ট্যান্ডিং কেস। যদি কেউ এই টাইপের কোনো আউটস্ট্যান্ডিং এক্সট্রা কারিকুলার করতে পারে যেটা দেখানো যাবে, সেক্ষেত্রে আমার মনে হয় এক্সেলেন্ট, ওয়াই নট। আচ্ছা ভাইয়া, আমাদের আমাদের দেশে মূলত অনার্স লেভেলে আসলে রিসার্চ বা থিসিস এগুলো করার সুযোগ অনেক কম। আমি যদি আমার নিজের ডিপার্টমেন্টের কথাই বলি, ইতিহাস বিভাগ, এটা আসলে একটা গবেষণাধর্মী সাবজেক্ট হওয়া সত্ত্বেও এখানে আসলে অনার্সে কোনো রিসার্চ বা থিসিস করার সুযোগ নেই। তো আমি যদি আসলে অনার্সের পরপরই মাস্টার্সের বাইরে যেতে চাই, তখন দেখা যাবে যে এটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে। তো সেক্ষেত্রে আমি আসলে অনার্স লেভেলে এই ব্যাপারগুলো সম্পর্কে কিভাবে আইডিয়া গ্যাদার করতে পারি?
আচ্ছা, প্রথমে আমি একটু আগে বলেছিলাম যে এটা একটা কোয়েরি থাকে যে আসলে রিসার্চ এক্সপিরিয়েন্স মাস্ট কিনা, হ্যাঁ, বা থিসিস থাকতে হবে কিনা মাস্টার্স অনার্স লেভেলে। কোথাও এটা কোনো রিকোয়ারমেন্ট থাকে না। ফার্স্ট অফ অল যদি বলি যে তোমাকে থিসিস মাস্ট অনার্স হইতে হবে বা তোমার থিসিস থাকা লাগবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে না, বা রিসার্চ এক্সপিরিয়েন্স লাগবেই। বাট ওই যে যেটা বললাম, ধরেন 10 জন অ্যাপ্লাই করলো, আপনার এই এক্সপিরিয়েন্স গুলো আছে, সেক্ষেত্রে আপনি এগিয়ে থাকলেন। এখন যেসব ডিপার্টমেন্টে থিসিসের কোনো অপশন নেই আন্ডার গ্রেডে, তারা কি করবে, রাইট? এটা তো খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার যে সে তো নিজে নিজে থিসিস করতে পারবে না। ইন দ্যাট কেস রিসার্চের বেসিক জানার জন্য যেটা করতে পারে সেটা হচ্ছে কিছু আহ, কাজ, মানে কিছু ভলান্টিয়ার অ্যাক্টিভিটির সাথে অ্যাড হতে পারে। ভলান্টিয়ার ইন সেন্স যে কিছু টিচাররা থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা বাইরে রিসার্চ করেন, বিভিন্ন এনজিওর সাথে রিসার্চ করেন বা নিজেদের কিছু রিসার্চ থাকে। সো একজন স্টুডেন্টের উচিত একটা খুঁজে বের করা যে কে কি টাইপের রিসার্চ করছে। বা অনেক সময় দেখা যায় এনিমেটর চাই, ফিল্ডে যেতে নিয়ে যেতে চাই, যে ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ফিল্ডে নিয়ে যায় যে তোমরা চলো ফিল্ডে, চলো একটা ডাটা কালেকশনে কাজ করবা, রাইট? তো আমার মনে হয় যাদের কোনো সুযোগ নেই ওদের একটু চোখ কান খোলা রাখা উচিত যে কোথায় কোথায় গেলে একটু রিসার্চ শেখা যায়, একটু জানা যায়, একদম বেসিক লেভেলের। কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো, কারণ আপনার কিন্তু একটা সিভি দিতে হবে, রাইট? তো আমি আসবো, এক্সট্রা কারিকুলার আসবো, কিন্তু তার আগে যদি বলি যে আপনি সিভিতে দিবেন, যেমন আমি সিভি ছিল, আমার অবশ্য জব এক্সপিরিয়েন্স ছিল যেহেতু আমি দেরি করে এসেছি। বাট আমার যখন আন্ডারগ্রেড শেষ করলাম তখন তো আমার সিভিতে দেওয়ার মতো খুব বেশি কিছু নেই। কিন্তু এরপর আমার 2 পাতার বেশি সিভি ছিল। কেন? কারণ হচ্ছে এই টাইপের ছোটখাটো রিসার্চ, ছোটখাটো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, ছোটখাটো নিউজ পেপারে লেখালেখি বা পাবলিকেশন, এই টাইপের জিনিসগুলো আমার ক্ষেত্রে ছিল। সো এটা কি অ্যাডভান্টেজ ছিল আমার জন্য? অ্যাডভান্টেজ ছিল এটাই, যখন আমি হচ্ছে জবে অ্যাপ্লাই করেছি আমাকে কোনো ব্ল্যাঙ্ক সিভি দিতে হয়নি যে আমার কোনো কিছু নেই দেওয়ার মতো, রাইট? তার চেয়ে আমি কিছু কাজ করেছি, আমার ছিল। তো আপনি যখন বাইরে অ্যাপ্লাই করছেন, আপনি যখন একটা সিভি সাবমিট করছেন যার কিছুই নেই, তার থেকে যদি আপনার ধরেন আপনার কোনো একটা লোকাল এনজিওর সাথে একটা ইন্টার্নশিপ করা আছে, ইন্টার্নশিপ একটা গুড অপরচুনিটি রিসার্চ শেখার জন্য, যারা রিসার্চ করে, বা হচ্ছে আপনি কোনো প্রফেসর আন্ডারে কিছুদিন রিসার্চ করেছেন, বা হচ্ছে আপনি ডেটা কালেকশনের কাজ করেছেন, সো আপনি প্রফেসররা বুঝবে এখানকার যে আপনি সর্ট অফ কিছু না কিছু জানেন, রিসার্চের বেসিক জানেন, একদম মাস্টার হয়ে গেছেন তা না, বাট কিছু না কিছু জানেন। তো সেক্ষেত্রে যে বললাম যে টোটাল প্রোফাইল ইভ্যালুয়েশন যখন হচ্ছে তো দেখবে যে আপনার এই জায়গাটা কিছু না কিছু জানা আছে, তখন তারে অবশ্যই আগে সুযোগ দিবে না, ঠিক আছে ওকে তুমি জানো, তুমি এখানে আসো। ওকে, সো ইন দ্যাট কেস ইন্টার্নশিপ ইজ এ গুড ওয়ে যে রিসার্চ জানার জন্য বা রিসার্চ নিয়ে কাজ করার জন্য। ভলান্টিয়ার অপরচুনিটি গুলো যে আপনাকে কেউ বললো যে তুমি আমার সাথে একটা নিউমারেটর হও, কিন্তু তোমাকে ভাই টাকা দিতে পারবো না, বা তোমাকে নিয়ে যাবো, থাকবা খাবা আমার সাথে, আর ফর্ম ফিল আপ করবা, গো ফর দ্যাট। ইউনো, এটা হচ্ছে আপনার মনে করে কারণ কোনো কারণ নেই, আল্লাহ গো, আমি এটা করতেছে টাকা দিবে না। অনেক সময় বড় ভাইরা কিন্তু অফার করে বিভিন্ন রিসার্চের ক্ষেত্রে, গো ফর দ্যাট। কোনো টিচার যদি বলে গো ফর দ্যাট, কোনো জায়গায় নিয়ে যাবে, রিসার্চ করাবে, কাজ করা, আমি অনেক কাজ করেছি এই টাইপের, এবং খুব ভালো এক্সপিরিয়েন্স হয়। এরপর যখন আমি এখন যখন পড়াশোনা করি থিওরি লেভেলে, তখন রিলেট করতে পারি যে ও আমি তো একটা ওখানে এফজিডি করছিলাম, এফজিডি হচ্ছে এরকম এরকম, আমার একটা আইডিয়া থাকে। ওকে, সো এই কাজগুলো, এই অপরচুনিটি গুলা ডিপার্টমেন্ট যদি নাও দেয়, নিজ থেকে হচ্ছে আপনাকে লাইক খুঁজে নিতে হবে, আই থিঙ্ক। আচ্ছা, ধন্যবাদ ভাই এত সুন্দর পরামর্শের জন্য। না, এবার আসি একটু আমার সিভি বা এসওপি নিয়ে। তো আমাদের আসলে সিভি বা এসওপিটা কেমন হওয়া উচিত, বা এগুলোতে হচ্ছে কোন বিষয়গুলো হচ্ছে ফোকাস করা উচিত? আচ্ছা, সো ফার্স্ট অফ অল সিভি এবং এসওপি দুটাতে কিন্তু মোরলেস সেম টাইপ অফ ইনফরমেশন যায় আপনার ব্যাপারে, রাইট? একটা সিভি লিখছেন আপনার ব্যাপারে, আপনি কি কি করেছেন এগুলো থাকবে। এসওপি তে তাও সেম, আপনার ব্যাপারে কিন্তু বলতে হবে, মানে বাইরের কোনো কিছু না। এক্ষেত্রে কনফ্লিক্টিং ইস্যু হচ্ছে যে আসলে আমি কোন জিনিসগুলো সিভি তে নিয়ে আসবো, কোন জিনিসগুলো এসওপি তে নিয়ে আসবো, রাইট? কারণ যেহেতু আমি আমার ব্যাপারে বলছি যে দেখেন বা আমি এখান থেকে পড়াশোনা করছি, আমার হচ্ছে এই অ্যাচিভমেন্ট আছে, আমি এটা করছি, সেক্ষেত্রে যেটা করতে হয়, ফার্স্ট অফ অল আমি একটু আগে বলেছিলাম এসওপির ইম্পর্টেন্স নিয়ে। এসওপি তে বেশি ফোকাস করতে হয়, কারণ হচ্ছে এসওপি অনেক বেশি রিগোরাসলি দেখে যে আপনি কি লিখেছেন। ওকে, সো ফোকাস করতে হবে যেটা আগে। এসওপি তে যদি আসি, এসওপি তে হচ্ছে আপনার ওই যে যেটা বললাম ইন্টেনশনটা কি, মানে আপনি এখানে কেন আসতে চান। ওকে, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, কেন এখানে আসতে চান, কেন এই ডিপার্টমেন্ট, কেন এই ইউনিভার্সিটি। সেকেন্ড যে ইস্যুটা সেটা হচ্ছে আপনি এই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে কি করতে চান। দুটো জিনিস, কেন আসতে চান, পড়াশোনা করে কি করতে চান, যেটা যদি মেজর জায়গা দুটা বলি, এই দুটো আপনাকে একদম ক্লিয়ারলি বলতে পারতে হবে। ওকে, সো এসওপি তে কতটুকু সুন্দর ল্যাঙ্গুয়েজ হবে বা কতটুকু গুছিয়ে লিখবেন এটা পরে, তার আগে হচ্ছে আইডিয়া জেনারেশন। ওকে, যে আপনি হচ্ছে এই দুটো জায়গা কতটুকু ক্লিয়ার, আপনি কতটুকু কনভিন্সিং ওয়েতে বলতে পারছেন যে দেখো আমেরিকা 4,500 ইউনিভার্সিটি থেকে আমি তোমার ইউনিভার্সিটি চুজ করলাম, লাখ লাখ সাবজেক্ট থেকে আমি এই সাবজেক্টে পড়তে চাই, কেন? এই রিজনটা আপনি ক্লিয়ার হবেন। সেকেন্ড হচ্ছে এই যে ডিগ্রিটা আপনি এখানে পাবেন, আপনি পড়াশোনা করবেন বা আপনাকে স্কলারশিপ দিয়ে পড়াশোনা করাবে, এই এরপর আপনি আউটপুট কি, আপনি কি করবেন, সেটা আপনার ক্লিয়ার থাকতে হবে যে দেখো আমি এই পড়াশোনা শেষ করার পর আমি হচ্ছে এই জায়গায় ক্যারিয়ার করতে চাই, এই হচ্ছে আমার টার্গেট। ওকে, সো এসএপি এই দুটো হচ্ছে অনেক
ক্রুশাল ইস্যু। এরপরে যেটা আসে যে আমরা যেটা বলি ওয়ার্ডিং এর ক্ষেত্রে একটু একটু ভালোভাবে ওয়ার্ডিং করা, বা হচ্ছে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক না থাকা, বা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা একটু একাডেমিক ল্যাঙ্গুয়েজ, ঠিক একাডেমিকও না, একটু স্মার্ট ল্যাঙ্গুয়েজ হওয়া, এটা হচ্ছে ডিগ্রেড এসএসসি একদম ফর্মাল হবে না, কি সেমি ফর্মাল হবে, অনেকগুলো ইস্যু আছে। সো এগুলো একটু দেখা, কনভিন্সিং একটা এসওপি হওয়া, এটা হচ্ছে এসওপি তে চলে আসবে। এখন সিভিতে কি আসে? সিভিতে হচ্ছে আপনার আপনি যা যা করেছেন সর্ট অফ, আমি যেগুলো বললাম একাডেমিক, নন একাডেমিক কোনো কিছু না, যেমন আপনি ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারেন, ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারেন, ওকে। আপনার হচ্ছে একাডেমিক রেজাল্ট তো থাকবেই। এরপর হচ্ছে আপনি যদি কোন স্কলারশিপ পেয়ে থাকেন কোনো জায়গা থেকে, সেগুলো নিয়ে আসতে পারেন। সো আপনি সিভিতে হচ্ছে সবকিছু নিয়ে আসবেন, কিন্তু আপনি এসওপি তে কি আনবেন? সিভি হচ্ছে সর্ট অফ লিস্টিং অফ এভরিথিং, আপনার যা যা আছে সবকিছু আপনি লিস্ট করে নিয়ে আসছেন, রাইট? বাট এসওপি তে যেটা করতে হবে, এসওপি তে হচ্ছে আপনার আপনি কিসে ফোকাস করতে চান। আপনি বললেন দেখেন আপনার ধরেন 4টা এক্সট্রা কারিকুলার ভালো ভালো এক্সপিরিয়েন্স আছে, যা হচ্ছে আপনি এখানে 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 জয়েন করেছেন, কিন্তু আপনি যখন অ্যাপ্লাই করছেন তখন হচ্ছে আপনি এমন একটা সাবজেক্টে অ্যাপ্লাই করছেন যেটার সাথে শুধুমাত্র একটা এক্সপিরিয়েন্স রিলেভেন্ট। হয়তো আপনি একটা সাবজেক্টে অ্যাপ্লাই করছেন যে একটা এক্সপিরিয়েন্স সরাসরি যাবে, রাইট? সো ইন দ্যাট কেস আপনি 4টা রাখবেন হচ্ছে সিভিতে, যে দেখো আমি এটা এটা করছি, বাট একটাতে ফোকাস করবেন কোথায়? এসওপি তে, যেটাকে বলে লিঙ্ক করা, ওকে। আপনার এই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আপনি যখন বলছেন যে দেখো আমি কেন আসতেছি, কেন আমি ইন্টারেস্টেড সাবজেক্ট পড়ার জন্য, আপনি কি করলেন? একটা এক্সপিরিয়েন্স রিলেট করে দিলেন যে দেখো আমি হচ্ছে এই কাজটা করছিলাম, এই কাজটা করতে গিয়ে আমার মনে হয়েছে যে আমি আসলে এই জায়গায় হয়তো বা ইন্টারেস্টেড, আমার মনে হয়েছে যে আমি এখানে ভালো বুঝি বা ভালো করতে পারবো, বা আমার ইন্টারেস্ট গ্রো করছে জানার। দ্যাটস ওয়াই আমি হচ্ছে অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে এটাও একটা ফ্যাক্টর যে আমি এই কাজটা করছি, সেই কারণে হচ্ছে আমি এখন ইন্টারেস্ট গ্রো করছে, আমি এখানে পড়তে চাই। সো কি হলো? লিঙ্কিং হলো, প্রপার লিঙ্কিং, ওকে। আপনি জাস্ট এটাকে কি বলে খাপ খাওয়ানো আর কি আপনার অ্যাপ্লিকেশন প্যাকেজের সাথে, সরি এস এর সাথে, ওকে। সো ডিফারেন্সটা বোঝা গেল যে সিভিতে কি থাকবে আর এসসিপি তে কি থাকবে। সিভি সবকিছু থাকবে, এসসিপি তে হচ্ছে যেগুলো আপনি লিঙ্ক করতে পারবেন, কোন পাবলিকেশন লিঙ্ক করতে পারবেন, কোন এক্সপিরিয়েন্স লিঙ্ক করতে পারবেন। যেমন ধরেন কারো সিজিপিএ কম, অনেকে বলে যে ভাই সিজিপিএ কম হলে আসা যাবে কিনা। সিজিপিএ কেন কম? দ্যাট কুড বি এ রিজন, স্ট্রং রিজন, ব্লেসিংস, যে ভাই দেখো আমার সিজিপিএ কম ছিল, এটা রিজন ছিল। সো আমার মনে হয়েছে আমার একাডেমিক্যালি এ ল্যাস ছিল, আমি এটার জন্য করতে পারি নাই, আমি এটা করতে চাই। মানে অ্যাডমিশন কমিটি এটা স্ট্রং এর লজিক হিসেবে ও আচ্ছা তার সিজিপিএ কম, তার রিজন হচ্ছে এটা, তাহলে আমরা সুযোগ দিই। ইট কুড বি, কেন দিবে সেটা আমি বলতে পারছি না, বাট ইট কুড বি। তো আমার মনে হয় আমাদের যে স্ট্রেংথ এবং উইকনেস দুটাই কিন্তু আপনার স্ট্রং পয়েন্ট হতে পারে, লাইক ফর এসওপি এন্ড সিভি। আচ্ছা ভাইয়া, আমরা হচ্ছে অনেকেই হচ্ছে বা মানে অনেকে দেখা যায় যে অনেক ধরনের ভলান্টিয়ারিং কাজ করে বা অনেক ভলান্টিয়ার অর্গানাইজেশনে কাজ করে সে। তো এখন আমার কি সিভিতে হচ্ছে একদম অনেকগুলা মানে ভলান্টিয়ার অর্গানাইজেশন দিয়ে 2-3 পৃষ্ঠা ভরাই ফেলার কোনো দরকার আছে? না, কোনো দরকার নেই, বরঞ্চ এটা বিরক্তির কারণ হবে যদি দেখে যে আসলে 2 পেজ বা 3 পেজ ধরে শুধুমাত্র ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস, এগুলো আসলে কেউ পড়ে না। মানে আমি যদি দেখি যে এত এত ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস, রাদার ডিপেন্ড করে আপনি হচ্ছে যে বললাম আপনি যখন আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছেন, আপনি যদি চোখ বন্ধ করে খুঁজেন যে আমি গত 5-7 বছরে কি কি করেছি, একটা লিস্ট পেয়ে যাবেন। কিন্তু সবকিছু আনার দরকার নেই, ইভেন সিভিতেও সবকিছু আনার দরকার নেই। আপনি ধরেন 30টা অর্গানাইজেশনে ভলান্টিয়ার করেছেন, কোনো দরকার নেই। রাদার দেখেন যে কোনগুলো আসলে এটার সাথে যায়। যেমন ধরেন কেউ হচ্ছে এনভায়রনমেন্টাল ইকোনমিক্স বা ওই জায়গায় অ্যাপ্লাই করবে, রাইট? এখন তার ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স হচ্ছে দুনিয়া সবকিছু নিয়ে, বাট সে যদি ওয়াইজ ডিসিশন নেয় বা চালাক হয়, সে যেটা করবে, সে দেখবে যে কোনো এই টাইপের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, যেগুলা এনভায়রনমেন্টাল অর্গানাইজেশন বা যারা হচ্ছে এই টাইপের কোনো কিছু নিয়ে কাজ করে তার এক্সপিরিয়েন্স আছে। সে কি করবে? ওই 3-4টা খুঁজে খুঁজে এক্সপিরিয়েন্স নিয়ে এসে দিয়ে দিবে। তাহলে যখন অ্যাডমিশন কমিটি সিভি দেখবে তখন সে দেখবে কি এভরিথিং ইজ রিলেটেড। মানে ব্যাপারটা হচ্ছে কি লিঙ্ক করতে পারে যে দেখো ভাই আমি যে এখানে আসতে চাই, দেখো আমার পুরো লাইফটা ডেডিকেটেড টু দিস সেক্টর। সো সেটা করতে হলে আপনাকে সবকিছু দিলে তো হবে না, রাইট? বরঞ্চ আপনাকে খুঁজে খুঁজে এমন কিছু নিয়ে আসতে হবে যেগুলো রিলেভেন্ট, রিলেটেড, ওকে। তো আমি নিজেও প্রেফার করি না যে অনেক লম্বা একটা সিভি হয়ে যাবে, কারণ এটা আসলে আন্ডারগ্রেড কমপ্লিট করে একটা ছেলে এত বড় সিভি কেন হবে? এটা একটা ইস্যু, রাইট? যে 3 পেজ 4 পেজ 5 পেজ যদি একটা সময় আমরা নিজেরা বানিয়েছি, রং ডিসিশন। যেখানে বলে হচ্ছে আপনি প্রতি 10 বছর এক্সপিরিয়েন্সের জন্য 1 পেজ সিভি অ্যাড হবে, ওকে, সর্ট অফ এরকম আর কি, যে 10 বছর এক্সপিরিয়েন্স হবে একটা পেজ। অনেকে আবার ডিটেল সিভি থাকে, এটা ডিফারেন্ট ইস্যু, থাকাটা খারাপ কিছু না, বাট একদম বিগিনার লেভেলে আমার মনে হয় একদম যেগুলো আমার দরকার সেগুলো নিয়ে আসাটাই বেটার। তার মানে হচ্ছে আমরা হচ্ছে যে সাবজেক্ট বা ডিপার্টমেন্টে যেতে চাচ্ছি সেটার সাথে যেটা রিলেটেড আমরা সেগুলোই হচ্ছে যুক্ত করার চেষ্টা করব। আচ্ছা এক্স্যাক্টলি। ভাইয়ের কাছে আমার আর একটা পয়েন্ট বলিনি, যেমন ধরো কেউ হচ্ছে আন্ডারগ্রেড থেকে চিন্তা করছে সে বাইরে পড়াশোনা করতে আসবে, এবং সে হচ্ছে ওই সাবজেক্টে পড়তে যাবে, সে জানে মোটামুটি যে কোন এরিয়াতে বা কোন সাবজেক্টে যাবে।
সো সে যখন এই ভলান্টিয়ারিং করছে, ভলান্টিয়ারের সময় সে চুজ করবে যে আসলে আমি কি সবগুলোতে যাব, নাকি হচ্ছে আমি এগুলো এগুলো পার্টিকুলার এগুলোতে যাব, যেগুলো গেলে হচ্ছে আমি দেখাতে পারবো, রিলেভেন্ট হবে। সেক্ষেত্রে সে কিন্তু অনেক ধাপে এগিয়ে গেল, কারণ সে 10টা ভলান্টিয়ার আন্দাজে না করে 6টা করলো, যেটা হচ্ছে একদম রিলেভেন্ট। ওকে। জি ভাইয়া। আহ, আমাদের আসলে অ্যাডমিশন বা স্কলারশিপের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমার প্রোফাইল অনুসারে হচ্ছে আমার মানে খুব ভালো একটা ইউনিভার্সিটি খুঁজে বের করা আমার প্রোফাইল অনুসারে। তো অনেকেই হচ্ছে গিয়ে এই ইউনিভার্সিটি সার্চ করা ব্যাপারটা সম্পর্কে জানে না। তো এই ব্যাপারটা সম্পর্কে যদি কিছু বলতেন। হ্যাঁ, এটা একদম প্রথম জিনিস, কেউ যখন ইউএস আসতে চায় সে তাকে তো ইউনিভার্সিটি খুঁজতে হবে, ইউনিভার্সিটি খুঁজে বের করে অ্যাপ্লাই করতে হবে। সো সেক্ষেত্রে একদম বেসিক যদি বলি, সেটা হচ্ছে ইউএস নিউজ নামে একটা ওয়েবসাইট আছে, ইউএস নিউজ। ইউএস নিউজ যদি আপনি গুগল করেন সেখানে আসবে, আসার পরে দেখবেন আপনাকে বলবে যে আপনি কি আন্ডারগ্রেড, মাস্টার্স আর পিএইচডি কোন লেভেলে আপনি ইউনিভার্সিটি সার্চ করছেন, রাইট? সো আপনি যদি মাস্টার্স লেভেলে যান, মাস্টার্স লেভেলে ঢোকার পরে আপনার ওখানে কতগুলো ক্রাইটেরিয়া আসবে, আপনার সাবজেক্ট কি, ওকে, বা কোন র্যাঙ্ক ইউনিভার্সিটি যাচ্ছেন, রিসার্চ নাকি হচ্ছে প্রোগ্রাম বেসড, এবং অনেকগুলো ক্রাইটেরিয়া আসবে। আপনি হচ্ছে ক্রাইটেরিয়া গুলো দেখে যদি সার্চ দেন, তাহলে হচ্ছে একটা লিস্ট আসবে ইউনিভার্সিটির, ওকে। যে এই দেখো দেখো না, আমি যদি আমার পলিটিক্যাল সায়েন্সের কথা বলি, পলিটিক্যাল সায়েন্স লিখে যদি কেউ সার্চ দেয়, তাহলে তার পলিটিক্যাল সায়েন্সে কোন ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স প্রোগ্রামটা অফার করছে এই ক্রাইটেরিয়া মেনটেন করে সবগুলো চলে আসবে। দেন আপনি একটা লিস্ট পেয়ে গেলেন, রাইট, ইউনিভার্সিটি লিস্ট, যেখানে এই সাবজেক্ট গুলো আছে, কারণ সব ইউনিভার্সিটি সব সাবজেক্ট কিন্তু অফার করে না, কারণ এখানে হাজার হাজার সাবজেক্ট, রাইট? তো আপনি পেয়ে যাওয়ার পরে আপনি এরপরে কাজ হবে কি, আপনি দেখতে থাকলেন যে ইউনিভার্সিটি গুলো কেমন। ওয়েবসাইট দেয়া থাকে, ইউনিভার্সিটির ওয়েবসাইট হচ্ছে ওই লিঙ্কে দেওয়া থাকবে, ডিপার্টমেন্টের ওয়েবসাইট ওই লিঙ্কে দেওয়া থাকবে। এরপর কাজ হচ্ছে, ধরেন আপনি, এটাকে আমরা বলি লিস্টিং করা। প্রথমে ধরেন আপনি দেখলেন যে ওদের রিকোয়ারমেন্টস কি, রাইট? যেমন দেখলেন আপনার এখন সবগুলা স্কোর আপনার হাতে আছে, আপনার জিপিএ, আপনার আইএলটিএস, আপনার জিআরই সবকিছু আপনার হাতে আছে। আপনার ধরেন যে প্রোফাইল, আপনার প্রোফাইলের সাথে কোন কোন ইউনিভার্সিটি গুলো যায়, আপনি একটা ইউনিভার্সিটি ঢুকলেন, দেখলেন হচ্ছে ওখানে সিজিপিএ রিকোয়ারমেন্ট 3.6 লিখে আছে ক্লিয়ারলি, আপনার সিজিপিএ হচ্ছে কত, 3.20, তাহলে কিন্তু আপনার যাওয়ার দরকার নেই, বা বাদ দিয়ে দেয় বেটার। বা জিআর স্কোরের ক্ষেত্রে সেম, আইএলটিএস স্কোরের ক্ষেত্রে সেম। তো আপনি দেখলেন যে কোন কোন জিনিসগুলো আপনার সাথে যায়, কোন কোন ডিপার্টমেন্টে আপনার সুযোগ আছে। তো এইটা আপনি একটা লিস্ট করেন, 15টা 20টা ইউনিভার্সিটি লিস্ট করলেন, লিস্ট করে আপনি হচ্ছে আবার বসলেন যে আসলে কোনগুলোতে আপনার বেশি অপরচুনিটি আছে। যেমন দেখা গেল কি, আইএলটিএস, জিআরই এবং সিজিপি রিকোয়ারমেন্ট আপনার 5টা ইউনিভার্সিটিতে এক্স্যাক্টলি আছে বা বেশি আছে, তার মানে ওই ইউনিভার্সিটি গুলোতে কিন্তু আপনার চান্সেস বেশি, যেগুলোতে নেই তার চাইতে, রাইট? তো আপনি ওই ইউনিভার্সিটি গুলো এরকম 5টা 7টা বা 10টা ইউনিভার্সিটি যদি আপনি সিলেক্ট করতে পারেন, এরপর আপনি জাস্ট সিলেক্ট করে অ্যাপ্লাই করলেন, কারণ শত শত ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নেই। রাদার আমরা যেটা বলি যে এরকম 3 থেকে 4টা ইউনিভার্সিটি রাখা হচ্ছে, যেগুলো হচ্ছে শিওর শট বা হবেই, আমার সাথে যে আমার যে প্রোফাইল আছে বা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। একটা দুটো ইউনিভার্সিটি হতে পারে তার চেয়ে একটু বেটার, আর 2টা ইউনিভার্সিটি তার চেয়ে লো র্যাঙ্ক, ক্যাটাগরাইজেশন করা আর কি। সো আমার মনে হয় জাস্ট একটু সময় দিয়ে খুঁজতে হবে, এটা খুব পেইন্স টেকিং একটা কাজ, যে এত এত হাজার হাজার ইউনিভার্সিটি থেকে নিজের জন্য ইউনিভার্সিটি খুঁজে বের করা। অনেকেই শুধুমাত্র এই জায়গায় ভুল করে দেখে কোনো ধরনের ফান্ডিং বা স্কলারশিপ পায় না। এই ব্যাপারটা খুবই ক্রুশাল, কারণ অনেকেই এমন একটা ইউনিভার্সিটি চুজ করে বা এমন কতগুলো ইউনিভার্সিটি চুজ করে যেগুলোতে তার কোনো সুযোগ নেই বা সে জানেই না, ওকে, জাস্ট অ্যাপ্লাই করলো, কোনো স্কলারশিপ পেলো না, পুরো হতাশ হয়ে যায়। অনেকে আছে দেখা যায় 3টে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে 3টায় ফান্ডিং পাচ্ছে। কেন? শুধুমাত্র এই খোঁজাখুঁজি, টাইম দেয়া, একটা প্রোফাইল রেডি করা, ট্যাক্সের শিট রেডি করা, যাচ্ছে কোন কোন ইউনিভার্সিটিতে সে অ্যাপ্লাই করছে, রিকোয়ারমেন্টস কি, ডেডলাইন কি, অনেকে ডেডলাইন মিস করে, কারণ ট্র্যাক রাখতে পারে না যে এতগুলো ইউনিভার্সিটি কখন, দেখা গেছে 3টে অ্যাপ্লাই করতে করতে বাকি 4টার সময় শেষ, ওকে। সো বাকি যে কোনো কিছুর জন্য মতো এই হায়ার ইনস্টিটিউট আসাটা আসলে একটা বিশাল প্রিপারেশনের ব্যাপার। এবং যারা হচ্ছে একটু অ্যাডভান্স চিন্তা ভাবনা করতে পারে বা একটু স্মার্ট, তারা হচ্ছে এগুলো আগে ভাগেই আস্তে আস্তে খোঁজা শুরু করতে পারে, তারপর হচ্ছে অ্যাপ্লাই করতে পারে। ভেরি সিম্পল। আচ্ছা ভাই, অ্যাডমিশন নিয়ে কথা বলছিলাম, তো অ্যাডমিশন নিয়ে কথা বলতে গেলে যেটা চলে আসে সেটা হচ্ছে প্রফেসরদেরকে বা টিচারদেরকে মেইল করা। টিচারদেরকে মেইল করার ক্ষেত্রে ক্ষেত্রে কি কোনো ফরম্যাট অনুসরণ করতে হয় কি? ফার্স্ট অফ অল একটু বলে রাখি, সব জায়গায় আসলে টিচারকে ইমেল করতে হয় না, বাট যেমন ধরেন সায়েন্সের যেসব সাবজেক্ট গুলোতে ফান্ডিং হচ্ছে ফ্যাকাল্টি দেয় বা টিচার দেয় নিজের ফান্ড থেকে বা ল্যাব থেকে, সেক্ষেত্রে ওদেরকে ডেফিনেটলি টিচারকে ইমেল করতে হবে। যখন টিচার কনভিন্স, তখন হচ্ছে কিন্তু টিচার আপনাকে তার ল্যাবে নিবে বা তার ফান্ডিংটা আপনাকে দিয়ে নিয়ে আসবে। বাট সোশ্যাল সায়েন্স বা আর্টস এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, এখানে আসলে ফান্ডিংটা ডিপেন্ড, ম্যাক্সিমাম ক্ষেত্রে টিচারের উপর ডিপেন্ড করে না, ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে। সো ইন দ্যাট কেস আপনি গ্রেড কোঅর্ডিনেটর বলে একজন মানুষ থাকে, একটা দায়িত্ব দায়িত্ব থাকে যার উপরে, তার কাজ হচ্ছে এই টাইপের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থেকে শুরু করে সবার সাথে কমিউনিকেট করা। সো আপনি এই গ্রেড কোঅর্ডিনেটরকে ইমেল লিখতে পারেন যদি আপনার কোনো কোয়ারি থাকে, হুইচ ইজ নট লাইক
ম্যান্ডেটরি না যে আপনাকে ইমেল না লিখলে আপনাকে ফান্ডিং বা অ্যাডমিশন দিবে না, বরঞ্চ ওদের অ্যাডমিশন পোর্টাল দেওয়া থাকে, আপনি যদি ওখানে গিয়ে সবকিছু ফিল আপ করে সাবমিট করে দেন, আপনি এলিজিবল হলে আপনাকে ফান্ডিং দিবে। বাট এটা প্রেফার করে মানুষজন যে হচ্ছে আগে ভাগে একটু কমিউনিকেট করা, ঠিক আছে, র্যাপোর বিল্ডিং বলে, যে হচ্ছে আমি অ্যাপ্লাই করবো এখানে, এখানে ধরো 100 অ্যাপ্লিকেশন আসবে, আমি যদি আগে ভাগে একটু গ্রেড কোয়ালিটির সাথে ইমেল করি যে দেখো আমার হচ্ছে এই প্রোফাইল, আমি এখানে ফান্ডিং এর পসিবিলিটি কেমন, বা তোমাদের এখানে আমার আমার প্রোফাইল একটু ইভ্যালুয়েট করে দেখো যে আমি অ্যাপ্লাই করবো কিনা। যেটা হয় সেটা হচ্ছে ধরেন আব্দুল্লাহ যখন অ্যাপ্লাই করছে তখন আব্দুল্লাহকে কিন্তু টিচার অলরেডি চিনে, ওই ফ্যাকাল্টি অলরেডি চিনে বা গ্রেড কোঅর্ডিনেটর চিনে, তো আব্দুলের সাথে একটা রিলেশন বিল্ড আপ হওয়ার কারণে হয়তো বা যখন অ্যাপ্লিকেশন টোটাল প্যাকেজটা তারা দেখবে তখন তার মাথার সাথে সাথে ক্লিক করবো, আচ্ছা আব্দুল্লাহ হ্যাঁ বাংলাদেশ থেকে অমুক অমুক জায়গা থেকে আসছে, এই রিকোয়ারমেন্ট মানে এই হচ্ছে তার প্রোফাইল, সেটা ভালো স্টুডেন্ট। এখন এই ডিসিশন গুলো নিয়ে হচ্ছে একটা অ্যাডমিশন কমিটি, হয়তো বা 3 জন 4 জন 5 জন বসে ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি বসে ডিসিশন নেয়। তো এবং গ্রেড কোঅর্ডিনেটর ডেফিনেটলি থাকার কথা ওখানে বা থাকে। তো ইন দ্যাট কেস হয়তো বা উনিও রিকমেন্ড করতে পারে যে দেখো আমার হচ্ছে এই প্রোফাইলটা ভালো লেগেছে এই কারণে। তো আপনার ওনার রিকমেন্ডেশন কিন্তু আপনার জন্য অনেক বেশি কি বলে এটাকে ভালো কিছু হতে পারে ফান্ডিং এর জন্য। ওকে, সো ফরম্যাটের কথা যদি বলি, কোনো ফিক্সড ফরম্যাট নেই যে আপনাকে এই ফরম্যাট মেনে হচ্ছে ইমেল করতে হবে, যেহেতু ইমেল বেসিক কমিউনিকেশনের জন্য আমরা করি, রাইট? সো যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি একদম ইনিশিয়াল লেভেলে যে ইমেলটা করবেন সেখানে হচ্ছে আপনি ইমপ্রেশন, যেটা ফার্স্ট ইমপ্রেশন বলে, আপনার ইমেল পাওয়ার পরে আপনি একটু জাস্ট কি করতে পারেন, আপনি একটা নিজের একটা প্রোফাইল শেয়ার করতে পারেন, বলতে পারেন যে দেখো আমি হচ্ছে আমি এই ইউনিভার্সিটিতে পড়ছি, আমার এই ডিগ্রি আছে, আমি তোমাদের এখানে এই সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাই। ওকে, সো ইন দ্যাট কেস তোমাদের এখানে জিজ্ঞেস করতে পারেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের রেশিও কেমন, আমার যে প্রোফাইল আছে কতটুকু ম্যাচ করে তোমাদের এক্সিস্টিং যারা গ্রাজুয়েট আছে তাদের সাথে, বা ওভারঅল আমি জিজ্ঞেস করেছিলাম 2 একজনকে যে ভাই ফান্ডিং এর অপরচুনিটি কেমন, সরাসরি বলো, থাকলে অ্যাপ্লাই করবো নাহলে করবো না। ওকে, সো এই ক্ষেত্রে যেটা বলে হয়তো অনেকে একটু ইয়া দেয় আর কি, যে একটা হিন্ট দেয় যে ওকে হ্যাঁ আমাদের এখানে এই টাইপের ফান্ডিং আছে, বা মানে উই এনকারেজ ইউ টু অ্যাপ্লাই, এই টাইপের কতগুলো ওয়ার্ড ইউজ করে। সো এই টাইপের জিনিসপত্র একটা গ্রিন সিগন্যাল বলি আর কি, যে আমরা একটা গ্রিন সিগন্যাল পেলে অ্যাপ্লিকেশন করলে চান্সেস একটু বেশি থাকে। ওকে, সো মোটামুটি একটা ফর্মাল ইমেল বা সেমি ফর্মাল ইমেল, যেটা কোনো কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক বা কোনো ধরনের স্পেলিং মিস্টেক থাকে একদমই উচিত হবে না। এবং গ্রিটিংস এর ক্ষেত্রে আমি কি লিখবো, হ্যালো ম্যাম, হাই ম্যাম, এই টাইপের কোনো কিছু লিখবো একদমই উচিত হবে না। ওরা যেটা প্রেফার করে সেটা হচ্ছে ধরেন যেটার নাম ধরেন স্মিথ, তার নাম আপনি লিখলেন যে ডক্টর স্মিথ, সে ডক্টর হয়। ওকে, সো আপনি ডক্টর স্মিথ লিখলেন, সবচেয়ে বেশি পছন্দ করে। উনি যদি প্রফেসর হয়, প্রফেসর স্মিথ, এই টাইপের। ওকে, আবার যখন শেষ করছেন তখন হচ্ছে আপনি কি আপনার নিকনেম দিয়ে শেষ করছেন নাকি টোটাল নামটা দিয়ে শেষ করছেন, বা আপনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন সেক্ষেত্রে কতটুকু মানে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, ওয়াই ও ইউ লিখতে হবে, জাস্ট আমরা যে চ্যাট করি ইউ লিখা যাবে না। সো মানে এগুলো হচ্ছে কিছু বেসিক জিনিসপত্র যেগুলো হচ্ছে একটাকে, আপনি একটা জায়গায় অ্যাপ্লাই করবেন, পড়াশোনা করতে আসবেন, একটা ইমপ্রেশনের ব্যাপার আছে, রাইট? সো আপনি তার সাথে চ্যাট করছেন না, বরঞ্চ তাকে আপনি একটা ইমেল করছেন, ফর্মাল ইমেল। সো ইন দ্যাট কেস এগুলো একটু যদি কেয়ারফুল থাকেন এবং একটু জাস্ট রিভিউ করে বা কারো কাছে দেখিয়ে নিয়ে যদি অ্যাপ্লাই ইমেলটা করেন, দ্যাটস অল, দ্যাটস ওকে। বনি ইয়ামিন কমেন্ট করেছে, হাউ ইজ দ্য পসিবিলিটি অফ গেটিং দ্য জব আফটার দ্য গ্রাজুয়েশন অফ দ্য অ্যাব্রোড? আচ্ছা, আমি তো ভাই এখনো পড়াশোনা করি, চাকরি বাকরি শুরু করিনি, বাট আমার মনে হয় এটা ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। উম আপনি কোন ফিল্ডে পড়াশোনা করতে আসছেন, তা আপনার সাবজেক্ট কি, সেই সাবজেক্ট এখানকার ডিমান্ড কি, বাট প্রসেসটা বলতে পারি যে আপনি যদি এখান থেকে জবে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা ওয়ে হচ্ছে H1B স্পন্সর হতে হবে। আপনার ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে যে আপনাকে যে কোম্পানিতে আপনি যাচ্ছেন সেই কোম্পানি আপনাকে H1B ভিসা স্পন্সর করতে হবে। যদি কেউ আপনাকে এখানে নর্মালি সায়েন্সের সাবজেক্ট গুলোর জন্য 3 বছর, এবং আমাদের জন্য সোশ্যাল সায়েন্স বা আর্টসের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 বছর ওপিটি বলে এটা, এই টাইমটা থাকে। এই টাইমের মধ্যে হচ্ছে আপনাকে এমন কোন একটা জব খুঁজে পেতে হবে যেখানে হচ্ছে আপনার কোম্পানি আপনাকে ওই ভিসা স্পন্সর করবে। এখন ওই ভিসা স্পন্সর করা আসলে ম্যাটার অফ মানি, টাকা পয়সা লাগে, এবং ম্যাটার অফ ডিসিশন কোম্পানিগুলো, যে হচ্ছে আমি একজন এমপ্লয়িকে বিদেশি মানুষকে আমার কোম্পানিতে নিব কিনা, ডিসিশনের ব্যাপার। তো সেক্ষেত্রে যদি আপনার সাবজেক্ট স্টেমের হয় বা ইভেন বিজনেসের হয় বা যে সাবজেক্টই হোক না কেন, আমাদেরও সুযোগ থাকে। আপনাকে যদি কোম্পানি স্পন্সর করে তাহলে অবশ্যই আপনার পসিবিলিটি আছে এখানে জব করার। আচ্ছা ভাই, আমরা কথা বলছিলাম হচ্ছে অ্যাডমিশন নিয়ে। তো অ্যাডমিশন নিয়ে কথা বলতে গেলে আরেকটা ব্যাপার যেটা চলে আসে সেটা হচ্ছে ইউএসএ তে যেতে গেলে অনেকেই বলে যে ফ্যামিলি অথবা কোনো প্যারেন্টস বা গার্জিয়ানের অ্যাকাউন্টে অনেক ভালো একটা অ্যামাউন্ট থাকা লাগে। হুম, তো এটা কতটুকু সত্যি? আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট শো করা নিয়ে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা অনেকেই, যেটা আমি কতগুলো সেশন করেছি, আমি হচ্ছে আহ দেখেছি আর কি, যে
অনেকেই মনে করে যে ইউএসএ তে পড়াশোনা করতে আসতে হলে মনে হয় বাপের অ্যাকাউন্টে লাখ লাখ টাকা থাকা লাগবে, 20, 25, 30 লাখ। ওকে, আসলে এই ব্যাপারটা কিন্তু তেমন না। ফার্স্ট অফ অল যদি আসি যে আসলে অ্যাকাউন্টে টাকা কেন দেখাতে হয়, এটা একটা কোয়েশ্চেন, রাইট? তো এটা দেখাতে হয় এই কারণেই, কখন দেখাতে হয়, যখন হচ্ছে এখানে আপনাকে আমি বলেছি আগে স্কলারশিপের কথা বা ফান্ডিং এর কথা। ধরেন আপনাকে যে ফান্ডিং বা স্কলারশিপ দেওয়া হলো, সেই স্কলারশিপ হচ্ছে ধরেন বছরে 20,000 টাকার, কিন্তু আপনার ওই ইউনিভার্সিটি টোটাল লিভিং কস্ট সবকিছু মিলে অ্যাকচুয়াল খরচটা হচ্ছে হয়তো বা 30,000 টাকা। ইউনিভার্সিটি চিন্তা করছে 30,000 টাকা আপনার লাগবে, কিন্তু ইউনিভার্সিটি আপনাকে কত দিচ্ছে, 20,000 টাকা বা $20,000। সেক্ষেত্রে আপনার $10,000 যে অ্যামাউন্টটা থাকে এটাকে আমরা বলি ডেফিসিট, বা এই টার্মটা হচ্ছে ডেফিসিট। ওকে, যখন আপনার এই $10,000 ডেফিসিট থাকবে, তখন ইউনিভার্সিটি জানতে চাইবে যে হচ্ছে দেখো তোমার এই 20,000 টাকা আমরা দিচ্ছি, বাট 10,000 টাকা দেওয়ার মতো কেউ আছে কিনা। সো ইন দ্যাট কেস আপনি দেখালেন যে দেখো হ্যাঁ আমার বাবা আছে, বা আমার নিজের অ্যাকাউন্ট আছে, আমি চাকরি করেছি, বা আমার চাচা আছে, বা আমার কেউ না কেউ আছে। ওকে, যে হচ্ছে আমার এই অ্যাকাউন্টে আমাকে দেখাবে বা আমার 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 জন্য এই টাকাটা স্পন্সর করবে। ওকে, এইটা হচ্ছে মূল ফ্যাক্টর। এখন ধরেন যার $10,000 ডেফিসিট, $10,000 আছে, $10,000 দেখাচ্ছে, বাংলাদেশ সময় 8 লাখ 8.5 লাখ টাকা। যার হচ্ছে $5,000 ডেফিসিট, সে তা দেখাচ্ছে। যদি আপনি ফুল ব্রাইট স্কলারশিপ পান, বা যেটা ফুল ব্রাইট বলেছি আমি, সেক্ষেত্রে আপনার কোনো টাকাই দেখাতে হচ্ছে না। ঠিক আছে, অনেকে দেখা যায় 2, 4, 5 লাখ টাকা দেখাতে হয়। ওকে, সো লাখ লাখ টাকা দেখানোর কোনো দরকার নাই, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে প্যারেন্টস হতে হবে কোনো ম্যান্ডেটরি কিছু না যে আপনার বাপই হইতে হবে, ওরকম কোনো কিছু না। বরঞ্চ আপনি আপনার কোনো আঙ্কেল, আন্টি, খালা, দুঃসম্পর্কের আত্মীয় জাস্ট বলে দিলেন যে দেখেন সে হচ্ছে আমার এই এই সম্পর্কিত আত্মীয় হয়। উনি যদি তার ব্যাংক স্টেটমেন্ট দেয়, দ্যাটস ওকে। ঠিক আছে, আর ওই যে বললাম লাখ লাখ টাকা লাগবে না, বরঞ্চ যতটুকু ডেফিসিট ততটুকুই তার দেখানো হবে, দেখাতে হবে। আচ্ছা ভাই, এখানে ভিসার কথাটা চলেই আসলো। এবং আপনার ভিসা পেতে কি কোনো সমস্যা হয়েছিল, বা আপনার ভিসার ভাইবার অভিজ্ঞতা জানতে চাই। আচ্ছা, ভিসা অনেক লাইক ভয়ের একটি ব্যাপার আর কি, যেহেতু ভিসা ইন্টারভিউ ফেস করতে হয়। সো ভিসা ডিপেন্ড করে, তাও ভিসা পাওয়াটা ইজি নাকি ডিফিকাল্ট, এটা আমি বলবো এক নাম্বার ডিপেন্ড করে লাকের উপরে। একদম এক নাম্বার যে হচ্ছে অনেকে হয়তো বা অনেকগুলো কেস আছে আর কি যে পেয়ে যায় মানুষজন। সেকেন্ড, বা যদি এটাকে 2 নাম্বার রেখে এটাকে 1 নাম্বার আনি, সেটা হচ্ছে আপনার ফান্ডিং কেমন বা আপনি স্কলারশিপ কেমন পেয়েছেন। কারণ যেমন ধরেন যদি একটা স্টুডেন্টের মোটামুটি ফুল কভার করা থাকে, $2, 4, 5 হাজার তাকে দেখাতে হয়, সেক্ষেত্রে ভিসা অফিসার বুঝে যে আসলে এই টাকাটা কোনো ব্যাপার না। ঠিক আছে, বাট যদি এটা উল্টাটা হয় যে আপনাকে $30,000 ঘাটতি আছে, $40,000 ঘাটতি আছে, আপনি কোনো স্কলারশিপ পাননি বা পেলেও খুবই অল্প অ্যামাউন্টে, সেক্ষেত্রে ওরা বুঝে যে আসলে 30,000 $40,000 কিন্তু চারটেখানি ব্যাপার না বছরে। ওকে, অনেক বড় ব্যাপার। তো সেক্ষেত্রে আপনার যদি ফুল ফান্ড স্কলারশিপ থাকে বা ভালো স্কলারশিপ থাকে, সেক্ষেত্রে ভিসাতে আমার মনে হয় না খুব বেশি ডিফিকাল্টিস কিছু আছে, কারণ সবাই ভিসা পায়। যদি খুব খারাপ লাক হয় হয়তো বা একবার না পেলে সেকেন্ড টাইম দাঁড়ালে পেয়ে যায়। আর যদি আপনার ফুল ফান্ড না থাকে বা ফান্ডিং না থাকে, সেক্ষেত্রে ভিসা পাওয়ার জন্য আপনার স্ট্রং ইকোনমিক ব্যাকগ্রাউন্ড দেখাতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু হয়তোবা আপনার একদম ক্লোজ কেউ হতে হবে, আপনার হয়তোবা বাবা বা আপনার একদম লাইক আপনার প্যাটার্নাল ম্যাটার্নাল আঙ্কেল, মানে ট্রাস্ট করতে পারতে হবে তো আপনাকে, রাইট? যে আপনাকে সে বলছে বছরে $40,000 দিবে, এটা তো যেমন তেমন ব্যাপার না, রাইট? তো দিবে কিনা এটা এনশিওরের জন্য আপনাকে ওই টাইপের একটা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দেখাতে হবে। তো এটা হচ্ছে ভিসা পাওয়া বা না পাওয়ার ক্ষেত্রে পসিবিলিটি। আর এছাড়া অনেক কিছু আছে, লাখের ব্যাপার আছে। অনেকে বলে যে ভিসা অফিসারের মুড খারাপ ছিল, রিজেক্ট করে দিয়েছে, এটা কিছু ইস্যু থাকে। ওকে, বাট এগুলো আসলে সবসময় অবভিয়াস না। আর আমার ভিসা এক্সপিরিয়েন্স যদি বলি, আমি আমার ওয়াইফ একসাথে দাঁড়িয়েছিলাম ভিসার জন্য। সো আমরা হয়তোবা, আমি জানি না, হয়তোবা লাকি ছিলাম যে খুবই অল্প সময়ে হয়তোবা 3-4 মিনিট জাস্ট কিছু বেসিক, কোথায় যাবা, কোন সাবজেক্টে পড়বা, তোমার I-20 দাও, ফান্ডিং দেখেছে। এবং হচ্ছে আমার চাচা ছিল আমার স্পন্সর, চাচার হচ্ছে এক স্টেটমেন্ট দেখেছে। এরপরে বলেছে যে তুমি তো বিবাহিত, তাহলে হচ্ছে বিয়ের ছবি দেখাও, কামিন নামা দেখাও। এগুলো দেখতে চাই যদি আপনি কাপল একসাথে আছেন বউ সহ। সো এবার কেউ যদি হাজবেন্ড সহ আসতে চাই। সো এগুলো কিছু বেসিক কোশ্চেন টোশ্চেন করে হচ্ছে আমার লাইক ভিসা অ্যাপ্রুভ করে দিয়েছে। সো 3 থেকে 4 মিনিট হবে। উনি খুবই এটা আসলে খুবই কি বলবো ডিফারেন্ট ছিল, কারণ নর্মালি ওয়াইফ বা হাজবেন্ড নিয়ে দাঁড়ালে হয়তো বা একটু বেশি ইয়ে করে, একটু জিজ্ঞেস জিজ্ঞেস করে অনেক কিছু, আসবা কিনা, দেশে ফিরে আসবা কিনা, তোমার ইন্টেনশন কি, হাবি জাবি। আমার ওই টাইপের কোনো কিছু জিজ্ঞেস করেনি, হয়তো আমি লাকি ছিলাম, উইদিন ভেরি শর্ট টাইম আমি হচ্ছে ভিসা পেয়ে গিয়েছিলাম আর কি। এই। আচ্ছা, মুহতাসিন ফুয়াদ মৃদু কমেন্ট করেছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবছর স্যাট এসিটি ছাড়াই আন্ডারগ্রেডে আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। প্রথম আলো পত্রিকায়
এটা দেখেছিলাম। এই সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি ভাইয়া। আচ্ছা, আমিও দেখেছিলাম একই নিউজ যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বা হার্ভার্ড ছাড়াও মোটামুটি এমআইটি বা এই লেভেলের ভালো ইউনিভার্সিটি গুলো এই বছর এসএটি বা এসিটি চাচ্ছে না। তো এটা আসলে আমি একটু আগে বলেছিলাম যে কোভিড এর জন্য এবছর অনেকগুলো ইউনিভার্সিটি আসলে জিএরই রিকোয়ারমেন্টস লাইক চাচ্ছে না, বা হচ্ছে ইভেন অনেকে আইএলটিএস এর বদলে ডুওলিঙ্গো যে অ্যাপটা আছে ওই অ্যাপের স্কোর নিচ্ছে। তো একইভাবে হার্ভার্ড ইউনিভার্সিটি চিন্তা করছে যে এই টাইপের যে মেন্টাল ট্রমা গেল মানুষের উপরে, বা যে ইকোনমিক হার্ডেল যাচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, হয়তো অনেকে এসএটি পরীক্ষা বুঝতে পারেনি। ইভেন আসলে বাংলাদেশে এখনো কিন্তু সেন্টার গুলো বন্ধ, জিএরই পরীক্ষা দিতে পারছে না, আইএলটিএস পরীক্ষা দিতে পারছে না। কিন্তু এখন আগামী সেমিস্টারের জন্য তো অ্যাপ্লিকেশন করা শুরু হয়ে গিয়েছে, রাইট? বা ফল সেমিস্টারের জন্য তো অ্যাপ্লিকেশন করা শুরু হয়ে যাবে আগামী 2-3 মাসের মধ্যে। তাহলে সেক্ষেত্রে ওরা তো আসলে চাইলেও সম্ভব না। আমার মনে হয় ইন দ্যাট কেস এই ওরা এসএটি বা এসিটি শুধুমাত্র এই বছরের জন্য ওরা এটা অফ করে দিয়েছে। বাট আমার মনে হয় এটা খুবই পার্মানেন্ট। এটা হয়তো বা আবার নেক্সট ইয়ার যদি সব ঠিক হয় ওরা এটা আবার রিজিউম করবে। সো এই বছর যারা অ্যাপ্লাই করতে চান, যদি আপনার বাকি রিকোয়ারমেন্টস গুলো থাকে, যেহেতু হার্ভার্ড বা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলো ওয়েভ করছে, ওদের কিন্তু এসএটির বাইরেও কিন্তু আরো অনেকগুলো রিকোয়ারমেন্ট থাকে। ভালো জিপিএ এসএসসি এইচএসসি তে, ভালো আইএলটিএস স্কোর, বা ভালো এক্সট্রা কারিকুলার এই টাইপের কিছু রিকোয়ারমেন্টস থাকে। ওগুলো যদি আপনি ম্যাচ করে, তাহলে আমি বলবো যে যারা পারে তাদের হচ্ছে সুযোগটা নেওয়া উচিত আসলে এবছর। ভালো একটা ইউনিভার্সিটি চলে আসতেই পারে হয়তো। আহ, আচ্ছা ভাইয়া, আমরা জানি স্কলারশিপ অ্যাডমিশনের ক্ষেত্রে হচ্ছে টিচারদের রিকমেন্ডেশন লেটার লাগে। হুম হুম। তো এই ক্ষেত্রে হচ্ছে কয়টা রিকমেন্ডেশন লেটার লাগে, এবং আমাকে যদি একজন লেকচারার রিকমেন্ডেশন লেটার দেয় অথবা একজন প্রফেসর রিকমেন্ডেশন লেটার দেয়, এই দুইটার মধ্যে কোনো পার্থক্যের সৃষ্টি হবে কিনা তাদের ডেজিগনেশনের কারণে? আচ্ছা, আমি দুইটার ভেতর আমি প্রথমে একটু দুঃখিত যে আমি অ্যাপ্লিকেশন প্যাকেজে রিকমেন্ডেশন লেটার আনিনি। আমার কাছে মনে হচ্ছিল কিছু একটা মিসিং। সো রিকমেন্ডেশন লেটার হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট, আপনাকে দিতেই হবে। রিকমেন্ডেশন লেটার না দিলে হচ্ছে আপনাকে কি বলে এটাকে, হয়তো অ্যাডমিশন মানে অ্যাপ্লিকেশন প্যাকেজটা কমপ্লিট হবে না। সো ইন দ্যাট কেস যেটা হয়, কে দিবে, যেটা আপনি জিজ্ঞেস করলেন যে প্রফেসর নাকি লেকচারার, কোনো ভ্যারিয়েশন আছে কিনা বা কোনো ভ্যারি করে কিনা। রিকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে প্রফেসর বা লেকচারার দিক কিচ্ছু আসা যায় না, বরঞ্চ দেখবে হচ্ছে কি লিখে আছে। ওকে। সো যেমন ধরেন আপনার ডিপার্টমেন্টে আপনার প্রফেসর মানে চেয়ারম্যান যিনি প্রফেসর, উনি আপনাকে হয়তো বা চিনে বা কোনোভাবে চিনে, আপনি এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট এরকম, উনি আপনার ব্যাপারে যা লিখবে সেটা হবে সর্ট অফ জেনেরিক, যে সে আমার ডিপার্টমেন্টের ছাত্র, সে হচ্ছে ভালো, সে ভালো স্টুডেন্ট, তারা নিয়ে নাও, বা তার জন্য রিকমেন্ড করছি। এটা বেটার নাকি হচ্ছে আপনার লেকচারার যে একটা কোর্স আপনি পেয়েছেন, যার কোর্স হচ্ছে আপনি ধরেন এ এ প্লাস পাইছেন, এ পাইছেন, রাইট? ইন সে ভালো, সে কি করবে, সে দেখবে যে সে আপনাকে ভালো করে চিনে, একটা কোর্স ছিল বা দুইটা কোর্স ছিল, তুমি সুন্দর করে লিখতে পারবে যে দেখো এই স্টুডেন্টের এই ক্যাপাসিটি আছে, সে এখানে ভালো, সে রিসার্চে ভালো, সে ক্লাসে ভালো, সে হচ্ছে ভালো লিখে, ভালো জানে, ভালো বলতে পারে। কোনটা ভালো? ডেফিনেটলি যে আপনার ব্যাপারে ডিটেল করে বলছে, রাইট? যে হচ্ছে জেনারিক কোনো কিছু দিচ্ছে না যে সে ভালো স্টুডেন্ট, স্বভাব চরিত্র ভালো, এরকম না। রাদার কি কি আপনি পারেন, কি কি আপনার লাইক স্ট্রেংথ আছে, এই জিনিসগুলো ফোকাস করছে। ওকে। সো রিকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে দেখতে হবে যে আসলে আপনার ব্যাপারে কি লিখছে, আপনার ব্যাপারে একজন টিচার কতটুকু জানে, এবং যিনি জানে তিনি আসলে ওই জিনিসগুলো নিয়ে আসছেন কিনা। ওকে। সো অ্যাপ্রোচের উপর ডিপেন্ড করবে, এবং উনি দিতে উইলিংনেস আছে কিনা। কারণ ইউএসএ তে কিন্তু আসলে ওরকম ওই প্যাডের মধ্যে সিল চপ্পর মেরে আপনি নিয়ে যাবেন ব্যাপারটা তা না। এখানে হচ্ছে আপনি রিকমেন্ডেশন লেটারটা ইউনিভার্সিটির পোর্টাল থেকে টিচারকে ইমেল করে, টিচার হচ্ছে ওই রিকমেন্ডেশন লেটারটা হচ্ছে পিডিএফ বা ওয়ার্ড যেই হয়, যে ফাইল থেকে এটা বা ইনস্ট্রাকশন দেয়া থাকে, ওটা ফলো করে ওনাকে হচ্ছে আপলোড করতে হয়। আপনার বা আমার হাতে কোনো কিছুই নেই। ওখান থেকে ইমেলটা আসবে, উনি রিসিভ করবে এবং সেই উনি রিকমেন্ডেশন লেটারটা আপলোড করবে। যতক্ষণ পর্যন্ত উনি রিকমেন্ডেশন লেটারটা আপলোড করছেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট। দেখবেন আপনাকে ইমেল করতে থাকবে যে দেখো তোমার অমুক ফ্যাকাল্টি ইয়ে করেনি। তো সেই ক্ষেত্রে রিকমেন্ডেশন লেটার যার সাথে আপনার সম্পর্ক ভালো, আপনার ব্যাপারে ভালো জানেন, তার কাছ থেকে নিবেন, এবং তাকে রিকোয়েস্ট করবেন যে স্যার বা ম্যাম যেই হোক, একটু একটু জাস্ট আমার ব্যাপারে যদি একটু ভালো করে কিছু লিখা যায়, বা আমার একাডেমিক অ্যাচিভমেন্ট গুলো নিয়ে যদি একটু লিখা যায়। আর যেহেতু এটা আপনার হাতে না, সেক্ষেত্রে ওয়াইজ হচ্ছে ডেডলাইন দেখে একটু চেক করা যে কোন কোন টিচার দিয়েছে, বা আপনি নিজে ইমেল পেয়ে যাবেন যে অমুক টিচার তোমার জন্য এটা আপলোড করেছে। না করে থাকলে রিমাইন্ডার দেয়, টিচাররা যদি অনেক ব্যস্ত থাকেন রিমাইন্ডার দেয় যে স্যার হচ্ছে বা ম্যাম আমার হচ্ছে সময় চলে আসছে, আপনি যদি কষ্ট করে একটু রিকমেন্ডেশন আপলোড করে দিতেন। ওকে। সো প্রফেসর, বিগ কোনো প্রফেসর দরকার নেই। যদি প্রফেসর আপনাকে চিনে, অ্যাডেড অ্যাডভান্টেজ যে প্রফেসর আমাকে চিনে, অনেক চেয়ারম্যান আমাকে চিনে ভালো করে, উনি লিখে দিবে, দ্যাটস গুড। না হলে লাইক ফোকাস করবেন যেখানে হচ্ছে আপনার আপনার ব্যাপারে জানে,
এরকম মানুষ যেন একটু লিখে আর কি আপনার ব্যাপারে। উম, আচ্ছা ভাই, আমরা আসলে দেখছি যে আপনি মাস জুড়ে প্রত্যেক দিনই হচ্ছে বিভিন্ন দেশের শিক্ষা নিয়ে হচ্ছে লাইভ করছেন। সেই সূত্রে আসলে অনেক দেশেরই অ্যাডমিশন সম্পর্কে আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে গিয়েছে। হুম। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় অন্যান্য দেশের তুলনায় ইউএসএ তে অ্যাডমিশন বা স্কলারশিপ পাওয়া কতটা সহজ অথবা কতটা কঠিন, স্পেশালি আমি যদি হচ্ছে আপনার কাছে কানাডা এবং ইউএসএ কম্পারিজন চাই, সেক্ষেত্রে আপনার মতামত কি হবে? আচ্ছা, হ্যাঁ, আমি যে লাইভ প্রোগ্রাম গুলো করেছি এই প্রোগ্রাম অলমোস্ট অনেকগুলো কান্ট্রি কভার করেছি আসলে, বা করার চেষ্টা করছি যাতে মানুষজন ইনফরমেশন গুলো পায়। আর এরপর আমার যে এক্সপিরিয়েন্স সেটা বলবো আহ সহজ বা কঠিন কোনোটাই না, সব জায়গায় আসলে একটু ডিফিকাল্ট। ইন দ্যাট কেস যে আপনাকে যেসব রিকোয়ারমেন্টস গুলো আছে এগুলো ফুলফিল করে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হচ্ছে, রাইট? সো আপনি যদি হচ্ছে আহ ইউএস এর সাথে অন্য কান্ট্রি গুলো কম্পারিজনে বলেন, সেক্ষেত্রে আমি বলবো ইউএস এ আসলে সুযোগ বেশি। কেন সুযোগ বেশি? কারণ একটা কান্ট্রিতে 4,000 4,500 ইউনিভার্সিটি আছে। এটা কিন্তু মানে যেমন তেমন ব্যাপার না। মানে আমি যদি একদম কমিউনিটি কলেজ বা অন্যান্য সুযোগগুলো বাদ দিয়ে দিই, শুধুমাত্র ইউনিভার্সিটি আছে 4,000-এর বেশি। তো 4,000-এর বেশি ইউনিভার্সিটি মানে কিন্তু অনেক স্কোপ। 4,000 ইউনিভার্সিটিতে শত শত হাজার হাজার ডিপার্টমেন্ট আছে যারা আপনাকে লাইক স্কলারশিপ গুলো অফার করছে বা ফান্ড গুলো অফার করছে। তো যদি আপনি যদি একটু সাহসী হয়ে জিআরই দেন, জিমেট দেন, আইএলটিএস দেন, স্কোর তোলেন, তাহলে আমি বলবো যে ইউএসএ দিকে মুভ করা বেটার। এখন যেটা জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ, যে ইউএস এবং কানাডার ক্ষেত্রে কোনটা কঠিন বা কোনটা সহজ। সো উত্তর মোরালেস সেম। হয়তো বা কানাডিয়ান ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে হচ্ছে জিএডিটা চায় না, শুধুমাত্র আইএলটিএস দিয়ে হয়ে যায়, বা অন্যান্য যে প্রোফাইল গুলো দরকার সেগুলো দিয়ে হয়ে যায়। সো যদি আপনার ভালো স্কোর থাকে তাহলে মোরলেস সেম, কিন্তু হয়তো আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে কানাডাতে হয়তো আর একটু ইজি হতে পারে। কিন্তু যেহেতু কানাডা ইউনিভার্সিটি এত বেশি না, অনেক কম ইউনিভার্সিটি, সেক্ষেত্রে আপনার জন্য স্কোপটা কিন্তু ইউএসএ তে খোলা। আপনি যে কোনো র্যাঙ্কের ইউনিভার্সিটিতে আপনি খুঁজে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা ভাই, যদি কেউ হচ্ছে অ্যাডমিশন নিতে চায় তাহলে তার কত আগে থেকে পড়াশোনা শুরু করা উচিত, মানে হচ্ছে প্রিপারেশন নিতে সময়টা কেমন লাগে? আচ্ছা, প্রিপারেশন নিতে সময়টা ডিপেন্ড করে আপনার একজন মানুষের পার্সোনাল ক্যাপাসিটির উপরে। কারণ যেহেতু কিছু স্কোরের ব্যাপার থাকে, যেমন ধরেন আমি যেটা বলেছি, অনেকে হয়তো বা 1 মাস জিআরই পড়ে খুব ভালো স্কোর করলো, অনেকে 10 মাস পড়ার পরও তার স্কোর উঠছে না, বা 3 বার দেওয়ার পরে উঠছে না, রাইট? তো যেহেতু এগুলো অ্যাপ্লিকেশন প্যাকেজের একটা পার্ট, আপনার সিজিপিএ তো শেষ। আপনার হচ্ছে এরপরে যদি আন্ডারগ্রেড যদি আপনি এখন করে থাকেন বা রানিং স্টুডেন্ট থাকেন, আমার মনে হয় আমি এটা নিয়ে আসলে ভিডিও বানিয়েছি আমার। আমি জানি না তোমাদের এখান থেকে যদি আমার পেজ বা কোনো কিছু শেয়ার করা যায়, পিপল উইল গেট এ লট অফ ইনফরমেশন। বাট এটা আমি কতগুলো ক্যাটাগরিতে ভাগ করি, যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এক ধরনের প্রিপারেশন, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্স আরেক ধরনের প্রিপারেশন, যারা হচ্ছে শেষ করে ফেলেছে তাদের কি প্রিপারেশন। সো আপনি যত আগে চিন্তা করতে পারবেন যে আপনি হায়ার স্টাডিজে যাবেন, তত আগে কিন্তু আপনি এগিয়ে যাবেন। সেটা কিভাবে? যেটা আমি শুরুতে একটু করে এক্সপ্লেন করেছি, যে এটা যেটা অ্যাপ্লিকেশন প্যাকেজটা, আপনি যখন আন্ডারগ্রেডে ফার্স্ট সেকেন্ড ইয়ারে আছেন, আপনি সিজিপিএটা ভালো করে ট্রাই করেন, বা থার্ড ইয়ার থেকে ভালো করে ট্রাই করেন। কারণ সিজিপিএ কম বেশি লাগা কোনো ব্যাপার না, বা যদি আপনার খুব ভালো সিজিপিএ থাকে আপনি কিন্তু এগিয়ে গেলেন, রাইট? যেটা হচ্ছে অন্য কেউ পাচ্ছে না। আপনি যে 3.67 8 সিজিপিএ করে রাখেন, খারাপ কি? খারাপ তো কিছু না। আপনার সিজিপিএ আছে, তো আপনি অনেক কোনো জায়গায় বাদ যাবেন না, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে ধরেন আর কি করা যায়, কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে রাখা যায়, যেগুলো আপনি আন্ডারগ্রেডে পরে করার সুযোগ পাবেন না। কিছু রিসার্চ এক্সপিরিয়েন্স নিয়ে রাখা যায়, কিছু লেখালেখি করা যায় ছোটখাটো। এই জিনিসগুলো আপনি আগেভাগে করে রাখতে পারেন। বাট যখন আপনি যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার মূল প্রিপারেশনটা শুরু হবে ফোর্থ ইয়ারে গিয়ে। ফোর্থ ইয়ারে গিয়ে আপনি কি করতে পারেন, ফোর্থ ইয়ার দেওয়ার সময় হয়তো বা আপনি যদি ইউএসএ তে আসেন তাহলে জিআরই স্কোরটা করে রাখতে পারেন। যদি না আসেন তাহলে ফোর্থ ইয়ার শেষ করে বা ফোর্থ ইয়ারের আগে আগে করে আইএলটিএস স্কোরটা করতে পারেন, পরীক্ষাটা দিতে পারেন। কারণ হচ্ছে আইএলটিএস বা টোফেলের ম্যাচ কিন্তু শুধু 2 বছর, 2 বছর পরে কিন্তু ম্যাচ আপনাকে আবার পরীক্ষা দিতে হবে। ইন দ্যাট কেস জিআরই বা জিমেট হচ্ছে 5 ইয়ার্স, একটু লম্বা সময় ধরে থাকে। তো যদি আপনি ইমিডিয়েট পরীক্ষা দেন, আই থিঙ্ক আইএলটিএস একটু শেষের দিকে দেওয়া উচিত, যাতে হচ্ছে আপনার স্কোরটা থাকে, যদি কোনোভাবে মিস হয় পরের বছর আবার এতগুলো টাকা খরচ করে পরীক্ষা দেওয়ার দরকার নেই। সো আপনি এই জিনিসগুলো ফোর্থ ইয়ারে বা মাস্টার্সে যখনই থাকেন তখন করে রাখতে পারেন। এবং এসওপিটা একটু আগে আগে একটু দেখে রাখতে পারেন, যে এসওপি আপনি কি কি লিখতে পারেন, কি কি আপনার অ্যাচিভমেন্ট আছে। ইউনিভার্সিটি সার্চ করে রাখতে পারেন, একটু খুঁজে রাখতে পারেন যে কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান, বা একটা বড় একটা লিস্ট 30 40 ইউনিভার্সিটি লিস্ট করে রাখতে পারেন। হাজার হাজার হচ্ছে 30 40 কিন্তু অনেক ভালো। সো আপনি এখানে নিয়ে আসতে পারেন এগুলো, ওদের সবগুলো রিকোয়ারমেন্ট, বা যেভাবে বলেছি একটা এক্সেল ফাইল মেনটেন করা যায় চাইলে। এরপরে হচ্ছে আপনার আপনি হচ্ছে চাইলে আপনার আর কি রেডি করে রাখতে পারেন, আপনি হচ্ছে টিচারদেরকে বলে রাখতে পারেন যে দেখেন স্যার বা ম্যাম, আমি অ্যাপ্লাই করবো, তো আমার এই রিকমেন্ডেশন লাগবে, আগেভাগে একটু জানিয়ে রাখা, হঠাৎ করে না জানিয়ে। তো এই ধরনের ছোট ছোট করে নিজেকে একটু একটু করে এগিয়ে রাখাটা আসলে আমি মনে করি বুদ্ধিমানের কাজ, যদি কেউ আসতে চায়।
কারণ লাইক হায়ার স্টাডিজে বললাম, হায়ার স্টাডিজে আসাটা একটা ডিসিশনের ব্যাপার, সিদ্ধান্তের ব্যাপার। আপনি হুট করে চলে আসা যায় না আর কি, আমি বললাম আর কালকে চলে গেলাম, নট পসিবল, রাইট? রাদার আপনাকে হচ্ছে একটা একটা সার্টেন টাইম নিয়ে একটু গুছিয়ে প্রিপারেশন নিলে আপনার হচ্ছে আসলে অ্যাডমিশন এবং ফান্ডিং এর অপরচুনিটি অনেক বেশি বেড়ে যায়। তো আপনি যদি একটু একটু করে আগিয়ে রাখেন, একটু একটু করে নিজেকে এগিয়ে রাখেন সামনের দিকে, আই থিঙ্ক ইটস বেটার। আচ্ছা ভাই, এখন যে এই কথাগুলো বললেন, মানে হচ্ছে এতগুলা প্রসেস, তো এতগুলা প্রসেসের মধ্যে কোনটা আগে কোনটা পরে, মানে টাইম লাইনটা যদি একটু বুঝিয়ে বলতেন যে কোনটা শুরুতে করবো এরপর কোনটা স্টেপ করে বলতে হয়। আমার মতে মানে শুরুতে করা উচিত স্কোর গুলা, কারণ যেহেতু চাইলেই ওই একদিনের প্রিপারেশনে আইএলটিএস বা জিআরই দেওয়া যাবে না। সো প্রায়োরিটি ক্ষেত্রে আগে স্কোর গুলা নিয়ে আসা হচ্ছে যে কি কি স্কোর লাগে। সো যেটা বললাম যে জিপিএ তো একটা র্যান্ডম প্রসেস, আপনি পড়াশোনা করবেন জিপিএ চলে আসবে, দ্যাটস ওয়ান থিং। বাট আপনার জিআরই যদি দেন বা জিমেট দেন, যদি আইএলটিএস দেন, এগুলো হচ্ছে আগে করে ফেলা উচিত, যেগুলো সময় নিয়ে করতে হয়, একটু টাইম দিতে হয়। এটা হচ্ছে এক নাম্বার অ্যাপ্লিকেশন প্যাকেজে আপনাকে এটা নিয়ে আসতেই হবে। সেকেন্ড হচ্ছে ওই যে যেটা বললাম যে আস্তে আস্তে এসএপি রেডি করা, সিভি রেডি করা, রিকমেন্ডেশন নিয়ে কথা বলা, ছোটখাটো পাবলিকেশন করা ট্রাই করা। পাবলিকেশন বলতে আমি বুঝাচ্ছি আসলে একদম জার্নাল পাবলিকেশন হওয়া লাগবে তা না, বরঞ্চ আপনি কোনো একটা নিউজ পেপারে লিখলেন, ইংলিশ অনেকগুলো ডেইলিজ আছে, লিখলে যেটা হবে একদম ভ্যাকেন্ট হওয়ার চাইতে যদি আপনি কিছু দেন, সেক্ষেত্রে এখানকার যে অ্যাডমিশন কমিটি দেখবে যে না আসলে আপনার লিখে লিখে অভ্যাস আছে। এটা কিন্তু রিকোয়ারমেন্ট না, চাইবে তা না, বাট যদি দেন এটার অ্যাডভান্টেজ। সে আপনার একটা রাইটিং স্যাম্পল দেখলো, ও রাইটিং স্যাম্পল দিতে হয়, রাইটিং স্যাম্পলটা রেডি করে ফেলতে পারেন। তারপরে যদি কোনো পত্রিকায় লিখেন, একটা আর্টিকেলকে একটু ঘষা মাজা করে যদি আপনি একটু রাইটিং স্যাম্পল হিসেবে দেখান, আপনার একটা কাজ হয়ে গেল। ওকে, সো এই জাস্ট জিনিসগুলো নিয়ে ধাপে ধাপে একটু একটু করে এগিয়ে যাওয়া বেটার। মিজানুর মারুফ কমেন্ট করেছে, স্যার, in on track app there is option for council in your CV. I heard that if he tells that I can't pay full fee, then they pardon fees in many cases. Is this correct? আচ্ছা, আমি খুব সম্ভবত এটা আন্ডারগ্রেডের জন্য কোশ্চেনটি, কারণ যেহেতু ট্র্যাক অ্যাপ আমরা মাস্টার্সের জন্য ইউজ করি না। আন্ডারগ্রেডের ক্ষেত্রে আমি একদম অ্যাকুরেট ইনফরমেশন দিতে পারবো না, যেহেতু আমি আসলে আন্ডারগ্রেডে আসিনি এখানে বা আমি অ্যাপ্লাই করিনি। বাট আমার যেটা মনে হচ্ছে যে ফুল ফ্রি, I can't pay full free, then full free, I don't get full free, I think full fee হবে হয়তো বা। হ্যাঁ, এই যে হয়তো বা কিছু কেসে আপনাকে হচ্ছে কিছু ফি মাফ করতেই পারে, বাট আমি এন্টায়ারলি শিওর না আর কি। ফার্স্ট অফ অল কোশ্চেনটা কি আন্ডারগ্রেড নিয়ে কিনা আমি সেটা বুঝতে পারছি না, সরি। আচ্ছা ভাইয়া, বর্তমানে আসলে পুরো বিশ্বে আসলে স্থবির বলা যায় কোভিড-19 সিচুয়েশনের কারণে। তো এই কোভিড-19 সিচুয়েশন কি বা ইউএসএ তে স্কলারশিপ বা ফান্ডিং এর ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কিনা? এটা এখনই বলাটা একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে আমি এই পর্যন্ত গত 3-4 মাসে কিছু মিক্সড ইয়া পেয়েছি আর কি, এক্সাম্পল পেয়েছি। নাম্বার ওয়ান, কিছু জায়গায় ফান্ড কাট হয়েছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে হয়তো ফান্ডিং দিয়ে আবার ফিরিয়ে নেওয়া হয়েছে যে দেখো তোমাকে দিতে পারছি না। আবার কিছু জায়গায় হচ্ছে অনেকগুলো রিকোয়ারমেন্টস তুলে দিচ্ছে যে তোমার এটা লাগবে না, এটা ওয়েভ করে দিচ্ছে, এটা ওয়েভ করে দিচ্ছে। ওকে, সো ইন দ্যাট কেস হয়তো অনেকে আবার ফান্ডিং নিয়েও আসছে। তো আমার যেটা মনে হয় সিচুয়েশন যেটা হতে পারে, আর ইউএস গভর্নমেন্ট থেকে কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটি বেশ ভালো রকমের ফান্ডিং পেয়েছে এই সময়ে কাভারেজ দেওয়ার জন্য বা ওনার লসের জন্য না পড়ে। তো আমার মনে হয় এটা বোঝা যাবে হচ্ছে আগামী যে ফল বা স্প্রিং যে অ্যাপ্লিকেশন, জানুয়ারি সেশন বা অগাস্টের যে সেশনটা আছে আগামী বছরে, তার উপরে কিছু ইম্প্যাক্ট ফেলবে, কিছু ফান্ড কাট হওয়ার পসিবিলিটি আছে, কিছু স্পেসিফিক সাবজেক্টে ফান্ড বাড়বে হেলথ রিলেটেড, যেহেতু হেলথের উপর অনেক বড় একটা ইম্প্যাক্ট এসেছে। হয়তোবা কিছু অন্য সাবজেক্টের ক্ষেত্রে হয়তোবা কিছু ফান্ড কাট হতে পারে। বাট আবার যেহেতু ওভারঅল অনেক জায়গায় জিআরই ওয়েভ করছে, এসএটি ওয়েভ করছে, সেক্ষেত্রে আবার কিছু জায়গায় অপরচুনিটি বাড়তেও পারে। বাট ইভেনচুয়ালি আমি যেটা বলবো সেটা হচ্ছে ডিপেন্ড করবে যে প্রত্যেকটা কান্ট্রি তার যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের ডিসিশনের উপরে। এখন ট্রাম্প গভর্নমেন্ট যদি রিইলেক্ট হয় বা রিইলেক্ট হওয়ার আগে যদি ডিসিশন নেই যে আসলে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্ষেত্রে আমরা এই চিন্তাটা করছি, সেক্ষেত্রে হয়তো বা তাদের চিন্তার যে রিফ্লেকশন সেটি আসলে ইউনিভার্সিটি গুলো ফলো করবে। আর যদি ওনারা যদি চিন্তা করেন যে না ওকে আমরা সেটা বাড়াবো, সেক্ষেত্রে হয়তো বা এটা বেড়ে যেতে পারে। ওকে, সো এটা ডিপেন্ড করে আসলে আমার মনে হয় অনেকটাই ফরেন পলিসির উপর একটা কান্ট্রি, যে ওরা আসলে কিভাবে অ্যাপ্রোচ করবে বা কিভাবে আগাবে। এবং যদি আপনি বলেন যে এটি এখন থেকে সার্টেন কিনা, আমি বলবো এখনো সার্টেন না, কারণ সর্ট অফ একটা রিঅর্ডার বলা যায়, এখন অনেকগুলো কান্ট্রি অনেকগুলো সিচুয়েশন ফেস করেছে এবং এক ধরনের রিঅর্ডার হবে এখন ওয়ার্ল্ডের, যে আসলে কে সামনে থাকবে, কে পিছনে থাকবে, কে কাকে ফলো করবে, যোগাযোগ থাকবে কিনা, অনেকগুলো ইস্যু আসলে রিলেটেড। ওকে, সো বাট আমার মনে হয়
যে প্রসেসটা আছে আপনারা করে ফেলেন, করে রাখা যায়, আপনি অ্যাপ্লাই করবেন বাইরে, আপনি আইএলটিএস দিয়ে রাখেন, সো হোয়াট, কোভিড আজকে না হোক কালকে তো তুলে দিবে, জিআরই দিয়ে রাখেন, আপনি পড়াশোনা করছেন, বাকি কাজগুলো করে রাখেন। ওকে, সো আই থিঙ্ক যদি আপনি প্রিপেয়ার্ড থাকেন তাহলে আসলে কোনো না কোনো ইউনিভার্সিটি আপনাকে ফান্ড দিবেই, সেটা যেখানেই হোক। রুহুল আমিন কমেন্ট করেছে যে ভাইয়া টেল আস সামথিং অ্যাবাউট ক্রেডিট ট্রান্সফার। ওকে, আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সাহারিয়া আহসান চৌধুরী। আচ্ছা আমি কোন কোশ্চেনটা নিব? রুহুল আমিন, রাইট? ওকে, হুম। রুহুল আমিন, ওকে, রুহুল আমিন কমেন্ট করছেন, ঠিক আছে। সো ক্রেডিট ট্রান্সফার নিয়ে আমার খুব বেশি আইডিয়া নেই। ফার্স্ট অফ অল, আমি যতটুকু জানি যে আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সেই ইউনিভার্সিটির সাথে সর্ট অফ এক ধরনের কোলাবোরেটিভ যদি কোনো ইনিশিয়েটিভ থাকে, যে বিদেশে একটা ইউনিভার্সিটি কোলাবোরেশন আছে, স্টুডেন্ট এক্সচেঞ্জ হয়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ক্রেডিট ট্রান্সফার করে আসা যায়, এটা একটা ওয়ে। আর অনেক ক্ষেত্রে যেমন আমি ঢাকা ইউনিভার্সিটি ছিলাম, আমার ইউনিভার্সিটি থেকে ক্রেডিট ট্রান্সফার ওয়াজ নট দ্যাট মাচ ইজি, হয়তো বা নিতেও না, ক্রেডিট ট্রান্সফার করা যেত না। বাট আমি শুনেছি হয়তো বা বুয়েটের কিছু ডিপার্টমেন্ট বা হচ্ছে আইইউটি বা কিছু কিছু ডিপার্টমেন্ট বা প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে ক্রেডিট ট্রান্সফার সিস্টেমটি আছে, যে আপনি 2 বছর ওখানে পড়াশোনা করলেন, পরবর্তীতে ক্রেডিট ট্রান্সফার করে আপনি এখানে এসে, যদি ইউনিভার্সিটি আপনাকে সেই স্কোপ দেয়, সেক্ষেত্রে আপনি এখানে ক্রেডিট ট্রান্সফার করে এসে পড়াশোনা করতে পারলেন। বাট আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার না, বাট আই নিড টু নো, আমাকে হয়তো ইনফরমেশন জানতে হবে যে আসলে কিভাবে কাজ করে জিনিসটা। আচ্ছা ভাই, আমরা আমাদের লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে, কেউ যদি আসলে ইউএসএ তে পড়াশোনার জন্য যেতে চায়, তার জন্য আপনার কি পরামর্শ থাকবে? পরামর্শ হলো ফার্স্ট অফ অল একটু সাহস রাখা নিজের কাছে, যে দেখেন আমি আমি পড়তে যেতে চাই, অনেকে ইউএস আসবে চিন্তা করে ভয় পেয়ে যায়, আসলে একটু দরকার নেই, ঠিক আছে? একটু সাহস রাখাটা হচ্ছে সবার আগে জরুরি। সেকেন্ড অফ অল একটু ডিসিশন নেওয়া, যে আসলে আপনি আহ আসতে যেতে চাচ্ছেন, আপনি কোন সাবজেক্টে আসতে চান বা কবে আসতে চান, এই দুটো খুবই জরুরি। যে আপনি কোন সেমিস্টার হতে চান, কারণ আপনার যদি টার্গেট না থাকে তাহলে আপনি কিন্তু ওই যে অ্যাপ্লিকেশন প্যাকেজ নিয়ে আগাতে পারবেন না। ওকে, সো এটা হচ্ছে আরেকটা কাজ, যে আপনাকে টার্গেট করতে হবে যে আমি ফল 2021 আসতে চাই, তার মানে অগাস্ট আমি আসতে চাই, নেক্সট অগাস্ট। আমি খোঁজ নিয়ে দেখবো যে নেক্সট ইয়ার অগাস্টের অ্যাপ্লিকেশন কখন শুরু হয়, তখন আপনি দেখবেন যে সেটি শুরু হচ্ছে এই বছর 2020 সালের নভেম্বর ডিসেম্বর বা ওই সময় থেকে শুরু হয়, জানুয়ারি ফেব্রুয়ারি 21 সালে এই এই সময় পর্যন্ত অ্যাপ্লিকেশন চলে। তাহলে আপনি চিন্তা করে নেবেন যে আপনি আসলে কবে নাগাদ জিআরই দিবেন, কবে নাগাদ আইএলটিএস দিবেন। ওকে, কি কি পাবলিকেশন করতে পারবেন বা নাকি পারবেন না, বা প্রফেসরের সাথে কখন থেকে কন্ট্যাক্ট করা শুরু করবেন, কখন থেকে ইমেল দেওয়া শুরু করবেন, এই জিনিসগুলো হচ্ছে আপনি কি করবেন, গ্রাজুয়ালি জেনে নেবেন। জেনে নিয়ে জাস্ট নিজেকে প্রিপেয়ার করা, বাকিটুকু তো অলরেডি বলেছি, লম্বা জার্নি, আস্তে 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 করে এগিয়ে যদি রাখেন নিজেকে, তাহলে হচ্ছে আমার মনে হয় ইউএসএ তে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আসা খুব বেশি কঠিন না। কারণ এখানে 4,500 ইউনিভার্সিটি প্রতি বছর, কি বলবো মানে, আমার মনে হয় লক্ষ মানুষ এখানে আসে বিভিন্ন দেশ থেকে পড়াশোনা করতে। সো যে অপরচুনিটি গুলো আমরা নিচ্ছি না, সেই অপরচুনিটি গুলো কিন্তু আমার পাশের কান্ট্রি থেকে কেউ নিচ্ছে, সেই অপরচুনিটি গুলো আফ্রিকানরা নিচ্ছে, সেই অপরচুনিটি গুলো বিভিন্ন দেশ থেকে মানুষজন নিচ্ছে। আমরা কেন নিচ্ছি না? কারণ হচ্ছে আমরা সাহস করে একটু এগিয়ে আসতে পারি না, যে আল্লাহ আমার তো সিজিপিএ ভালো না, আমি জিআরই দিতে পারবো না, আইএলটিএস দেওয়া পসিবল না, আমরা ভয় পাই। আমাদের পাশের কান্ট্রি ইন্ডিয়া থেকে কিন্তু আমেরিকাতে আসার রেশিও আমাদের কয়েক গুণ। ইভেন নেপাল, আমাদের যে ছোট্ট একটা কান্ট্রি, নেপাল থেকে আমাদের ইউএসএ তে হাই স্ট্রিটে আসার পরিমাণ সাউথ এশিয়াতে মনে হয় সেকেন্ডে আছে ওরা। সো যেটা আসলে মানে হওয়ার কথা ছিল, আমাদের বাংলাদেশে এতগুলা পপুলেশন, এতগুলো ইউনিভার্সিটি, আমাদের পাবলিক ইউনিভার্সিটি, প্রত্যেক বছর ইউনিভার্সিটি খালি জন্ম দিতেই থাকে, আর প্রাইভেট তো আছেই। তাহলে সেক্ষেত্রে আমাদের ওই গ্রাজুয়েটরা কই, এখানে আসে না কেন? এখানে ওরা হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে বসে আছে ফান্ডিং, বাট আমরা সাহস করি না, চেষ্টা করি না একটু বাইরে চলে আসার। তো আমি আমার যে ইনিশিয়েটিভটা নিয়েছি সেটার মূল একটা কারণ ছিল এটাই, যে মানুষজন ইনফরমেশন গুলো জানে না। আমি আমার পেজ থেকে যে লাইভটি করছি বা যে চেষ্টা করছি মানুষদেরকে জানানোর, এবং আজকে আচ্ছা আপনারা যে ইনিশিয়েটিভ নিলেন, আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। ইনফরমেশনের অনেক বেশি অভাব আছে, আমরা মনে করি যে মনে হয় সুপার ডুপার স্টুডেন্ট ছাড়া খুব সম্ভবত আমেরিকায় পড়াশোনা করতে আসা পসিবল না। খুবই বোগাস কথাবার্তা এগুলো। আপনাকে তো আইভি লিগ বা এমআইটি হার্ভার্ড আসতে বলতেছে না কেউ, ভাই ক্যাপাসিটি থাকলে আসেন। কিন্তু এর বাইরে তো আসলে 4,500 ইউনিভার্সিটি আছে, এখানে অনেক ক্ষেত্রে আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে এমন ইউনিভার্সিটি আপনি খুঁজে পাবেন, যেগুলোতে আপনি খুঁজে খুঁজে দেখে দেখে অ্যাপ্লাই করবেন, এবং অ্যাপ্লিকেশন শেষ করে দেখবেন যে আপনি কোনো না কোনো জায়গা থেকে আপনার ডোরটা ওপেন হয়ে যাচ্ছে। ওকে, জাস্ট গো থ্রু দ্য প্রসেস, ডিসিশন নিন, প্রসেসের মধ্যে ঢুকেন, নিজের রিকোয়ারমেন্ট যেগুলো 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 রিকোয়ারমেন্টস যেগুলো একটু ফুলফিল করেন, একটু খোঁজ খবর নেন, একটু গবেষণা করেন, সময় দেন, দেখবেন আপনার জন্য স্কলারশিপ কোনো ব্যাপার না, আপনি আমার চেয়ে বড় এক্সপার্ট হয়ে গেছেন আসার আগে। ওকে, আর এখন যেহেতু
সোশ্যাল মিডিয়ার সময় সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ ফেসবুকে প্রচুর গ্রুপ আছে। হায়ার স্টাডিজ নিয়ে বাংলাদেশে বেশ ভালো 10-15টা গ্রুপ আছে। সেগুলোতে যদি আপনারা জয়েন করেন তাহলে দেখবেন যে অনেকগুলো ইনফরমেশন আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। যদি নাও পেয়ে থাকেন, একটা জাস্ট পোস্ট করেন যে ভাই আমি এখানে আসতে চাই, আমি ওই ইউনিভার্সিটিতে আসতে চাই, আমি কিভাবে আগাবো। দেখবেন অনেকে আপনাকে অনেক ডগ শেয়ার করছে, অনেক লিঙ্ক শেয়ার করছে, কমেন্ট করছে, কারণ মানুষ আসলে অনেক বেশি ভলান্টিয়ার কাজকর্ম করে, বিশেষ করে ইয়াং জেনারেশন। ঠিক আছে, যেমন আমি প্রতিদিন একটা করে লাইভ করছি, হুইচ ইজ লাইক আমার মানে এখানে আমি ওর ব্যস্ত আছি কিন্তু এরপর আমি কাজগুলো করছি, কারণ একটা একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি থেকে যে আমি যদি কিছু কাজ করি, 10টা মানুষ যদি জানে, 10টা মানুষ উপকৃত হবে, পড়াশোনা করতে আসতে পারবে, একটা নতুন একটা দিগন্ত উন্মোচিত হবে। কারণ বাংলাদেশে বসে আসলে বোঝানো খুবই টাফ। আপনি যখন বিদেশে এসে পড়াশোনা করবেন আপনার ফিলিংসটা কেমন, আপনি কতটুকু অ্যাডভান্স হচ্ছেন, কতটুকু এগিয়ে যাচ্ছেন, কি এনভায়রনমেন্ট পাচ্ছেন, ওকে, কাদের সাথে দেখা করছেন, মানে সর্ট অফ লাইক এটা আপনার আউটলুক এত বেশি ব্রডার করবে যে আপনি বুঝবেন আসলে ডিফারেন্সটা কি। ঠিক আছে, আপনি মনে হবে যে ও আল্লাহ আমি কই ছিলাম। আমি বলছি না যে আসলে বিদেশ খুব ভালো জিনিস বা আমি বাংলাদেশের ছোট করছি না, বা আমি যেটা বলছি আপনি একটা ন্যাশনাল এনভায়রনমেন্ট থেকে আপনি যখন একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে আসবেন তখন আপনি আপনার চেঞ্জটুকু বুঝতে পারবেন। ঠিক আছে, কারণ এটা তো দুনিয়া না, ওয়ার্ল্ড, আপনি আপনার একটু বাইরে আসেন আপনার গন্ডি ছেড়ে। ওকে, সো এই তো। আচ্ছা, আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে তানিম ভাইয়ের সাথে আসলে আমার মানে তানিম ভাই সম্পর্কে আমি মূলত জানতে পারি হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যেটা তানিম ভাইয়েরই, ওনার নিজের নামই ইউটিউব চ্যানেলটা। তো আমি আসলে ইউএস এর পড়াশোনা নিয়ে একদিন ইউটিউবে ঘাটাঘাটি করতেছিলাম, তো সেই রকম আসলে মানে পুরো একটা গুছানো কোন একটা ফোল্ডার বা কোনো কিছু পাচ্ছিলাম না। তো এরকম কয়েকদিন খোঁজার পর হঠাৎ করে হচ্ছে আপনার একটা ভিডিও চলে আসে। তো আমি তারপর হচ্ছে ভিডিওটা দেখি, দেখার পর ভাবলাম যে আচ্ছা একটু চ্যানেলটাতে একটু ঢুকে দেখি এখানে কি কি আছে। পরে দেখলাম যে আপনার ওখানে একদম এপিসোড 1-2 করে মানে সিরিয়াল দিয়ে হচ্ছে কি অনেকগুলো ভিডিও সাজানো। তো সেখান থেকে আসলে ওই ভিডিওগুলো একদিনে একদিনে অনেকগুলো ভিডিও দেখে ফেলছিলাম, কারণ অনেকদিন ধরে আসলে তথ্যগুলো খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। তো এখন এখানে যখন এভাবে গুছানো পাচ্ছিলাম তখন হচ্ছে একদিন অনেকগুলো ভিডিও দেখে ফেলি। তারপর দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো আচ্ছা দেখি এর ফেসবুক আইডি আছে কিনা কোথাও, তাহলে অ্যাড দিই। পরে দেখলাম যে ডিসক্রিপশনে আপনার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া, তো সেখান থেকে আসলে মূলত আপনাকে অ্যাড দেওয়া। তো আমরা যারা আসলে যারা হচ্ছে ইউএস এর জন্য হচ্ছে পড়াশোনায় যেতে চাই, তো অনেকেই আসলে ঠিক মতো তথ্য বা হচ্ছে নির্দেশনা বা দিক নির্দেশনা এইসব গুলো থেকে ঘাটতি থেকে যায়। তো আমরা যদি একটু চোখ কান খোলা রেখে একটু খোঁজাখুঁজি করি তাহলেই হয়তো বা এই সোর্স গুলা পাওয়া সম্ভব, যেমনটা আমি আসলে পেয়েছি। তো আহ, অসংখ্য ধন্যবাদ তানিম ভাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সেই সাথে তাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ ধরে লাইভটি দেখেছেন। আশা করি যারা ইউএসএ তে যেতে চান তাদের সবার জন্যই লাইভটি বা সেশনটি হেল্পফুল ছিল। আর তানিম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর সবার সাথে দেখা হবে নেক্সট এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, আল্লাহ হাফেজ। আচ্ছা, তোমাদেরকে ধন্যবাদ। তোমাদেরকে ধন্যবাদ আসলে এই টাইপের একটা সেশন অ্যারেঞ্জ করার জন্য। এবং আমার আমার নিজের একটি সেশন আছে কিছুক্ষণ পরে, আমি নিজে হোস্ট এখানে, যদি আমি গেস্ট। সো আমি রিকোয়েস্ট করব যে যারা আসতে চান, ইনফরমেশনের কোনো অভাব নেই এখন, আমি চেষ্টা করছি, সবাই চেষ্টা করছে অনেক জায়গায় থেকে। সো যদি কোনো কিছু দিয়ে হেল্প করতে পারে আই উইল বি মোর দেন হ্যাপি। আমার একটা পেজ আছে ফেসবুকে, একটা ইউটিউব চ্যানেল আছে, আমি চেষ্টা করছি অনেকগুলো স্কলারশিপ লাইভ করা, যেটা আব্দুল্লাহ বলেছিল। এবং আমার এই চেষ্টাটা কন্টিনিউ থাকবে। আপনারা যে কোনো কিছু নিয়ে জাস্ট ইউ ক্যান রিচ মি আউট এনি টাইম। আমি সময় ফ্রি হয়ে আমি চেষ্টা করবো আপনাদের সবগুলো করে রেসপন্স করার। সো থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে। থ্যাংক ইউ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওয়েলকাম।